সে তো তোমারই অংশ। এসেছে না হয় একটু তাড়াতাড়ি, তাতে ক্ষতি কি? পিৎজা খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি এসো। এই কথা বলে ঐশ্বর্য কলটা কেটে দিল। রুবাব কান থেকে ফোন সরিয়ে রিপোর্টের দিকে তাকিয়ে রইল। কিছুদিন আগে শুদ্ধ যখন তার সন্তানকে কবর দিল তখনও খারাপ লেগেছিল। ভাই কষ্ট পাচ্ছে দেখে তারও খুব কষ্ট হয়েছিল। সায়ন বাড়ি ফিরে বাবা হওয়ার কথা জেনেও কেঁদেছিল, কাঁদতে কাঁদতে আবার হেসেও ছিল। আল্লাহ যে এত বড় নিয়ামত দান করেছে তাই বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিল। সেই মুহূর্তে সায়নের অবস্থা দেখে খুব হেসেছিল, ভাইয়ের খুশিতে খুশিও হয়েছিল। কিন্তু আজকে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না, বুঝতে পারছে না কেমন লাগছে। নিজের বাবার কথা খুব মনে পড়ছে। কতদিন বাবাকে বাবা বলে ডাকে না, বাবার নামের কেউ কাঁধে হাত রাখে না। সে আবারও রিপোর্টারে হাত বুলিয়ে ঝাপসা চোখে তাকালো। না, সত্যি পজিটিভ, সত্যিই কেউ আসছে, কিন্তু তার তো বিশ্বাসই হচ্ছে না বাবা হারা ছেলেটা নাকি বাবা হবে। ছোট থেকেই বাবার স্নেহ ছায়া না পাওয়া ছেলে নাকি কারো ছায়া বৃক্ষ হবে, আদুরে সুরে ডেকে বুক ঠান্ডা করবে। সে বাবা হবে আর ঐশ্বর্য মা হবে। মা হারা মেয়েটাও মাতৃত্বের স্বাদ পাবে। পৃথিবীতে কেউ নেই বলে আফসোস করা ঐশ্বর্যের একটা শক্তি হবে, বাচ্চার অবলম্বন হবে। এসব ভেবে তার চোখ জোড়া পুনরায় ভিজে উঠল। শার্টের বাহুতে চোখ মুছতে আবারও ভিজে উঠল। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সামনে তাকাতেই দেখে শখ দাঁড়িয়ে আছে। তাকে চোখ মুছতে দেখে শখ হাসতে হাসতেই বলল, যতই কাঁদো, ট্রিট কিন্তু চাই চাই। ক্লাস শেষ না? চলো বাড়ি চলো। আজ না, পরশুদিন যাব। গাড়িতে বসো, ড্রপ করে দিই। অর্ক আসছে। দুজনার কথার মাঝে সেখানে অর্ক এসে পৌঁছালো। শখ অর্ককে জানালো খুশির খবর। এই নিয়েও রুবাব আর অর্কের খোঁচাখুচি হলো, হাসাহাসি হলো। অর্ক জোর করে মিষ্টি খাওয়ার দাওয়াত নিল। অতঃপর বিদায় নিয়ে যে যার বাড়ির পথে রওনা হলো। রুবাব হাত ভর্তি করে মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টি মুখ করালো। বাড়ির সবার কাছে পৌঁছে গেল সুখবরের কথা। হই হই করতে লাগলো সবাই, ভীষণ খুশি হলো, কত দোয়া করলো। তারপর নিচে কিছুক্ষণ থেকে রুবাব রুমে যেতে ঐশ্বর্য গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো। ছলছল চোখে তাকাতেই রুবাব দুই হাত প্রসারিত করতেই ঐশ্বর্য তার বুকে ঝাঁপিয়ে পড়ল। শব্দ করে কেঁদে উঠল। রুবাব খুশি না ভেবে প্রথমে ভয় পেয়েছিল। রুবাব ছলছল চোখে ঠোঁটে হাসি ফুটে ঐশ্বর্যর কপালে মাঝখানে আদর রেখে দিল। তারপর কপালে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়ে কথা বলল না, বাক্য ব্যয় হলো না, অথচ বুঝে নিল দুজন দুজনকে, সদ্য জন্ম নেওয়া তাদের নির্মল অনুভূতিকে। আজ সোমবার 13 এপ্রিল 2026। দিন গুনতে গুনতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই এলো। আজ শীতলের শুনানি। জেলা কোর্টে রায় মানতে পারেনি বিধায় নতুন করে হাইকোর্টে আপিল করেছিল শুদ্ধ। আজ নতুন করে সেই কেসের শুনানি ঘোষণা হবে। পূর্বের মতো এক বুক আশা নিয়ে চৌধুরী বাড়ির সবাই আদালতে উপস্থিত হয়েছে। অধীর আগ্রহে তাকিয়ে আছে আদালতের মূল ফটকের দিকে, কারণ শীতলকে এখনো আনা হয়নি। মূলত তাকে দেখার জন্য সবার মন ব্যাকুল হয়ে আছে। আধা ঘন্টা পর পুলিশি পাহারায় শীতলকে আনা হলো। মেয়েটার হাতে হ্যান্ডকাপ নেই, পরনে ধূসর রঙের থ্রি পিস। মাথা নিচু করে হেঁটে এক প্রান্তে দাঁড়ালো সে। তারই পাশে দাঁড়ালো 4 জন মহিলা পুলিশ। কথা বলতে গেলেও পুলিশ অ্যালাউ করবে না, তাই অদূরে দাঁড়িয়ে দেখলো সিমিন। তারপর আঁচলে চোখ মুছে নীরবে সেখান থেকে সরে এলেন। এখন বাজে দুপুর 1টা। সিরিয়াল অনুযায়ী শীতলের মামলা 6 নম্বরে। আজ সারাদিনের কেসগুলো শেষ হতে প্রায় দুপুরই গড়িয়ে গেছে, তাই বিচারক জানিয়েছে একেবারে লাঞ্চের পর শীতলেরটা ঘোষণা হবে। ততক্ষণ অপেক্ষা। বরাবরের মতোই শীতল চুপ করে বসে আছে আদালত প্রাঙ্গণে। এসে অবধি মুখ তুলে কারো দিকে তাকায়নি, মূলত তাকানোর সাহস হয়নি। সারা রাত কান্নার ফলে চোখের পাতা ফুলে আছে, মুখটাও ফ্যাকাশে। দুরু দুরু বুক নিয়ে আবার এসেছে নিজের ভাগ্যের পরীক্ষা দিতে। সে জানে না কি হবে, কি লেখা আছে ভাগ্যে। যখন থেকে শুনেছে আবার আপিল করা হয়েছে তখন থেকে অঝরে কেঁদে যাচ্ছে। অজানা ভয়ে বুক কুকুরে যাচ্ছে, ভীষণ ভয় লাগছে। ভয়টা মূলত শুদ্ধকে নিয়ে, কারণ মানুষটা এক বুক আশা নিয়ে এখনো প্রাণপণে লড়ে যাচ্ছে। আশা ছাড়েনি, হার মানেনি। যেখানে সে নিজে হাল ছেড়ে দিয়েছিল সেখানে শুদ্ধ এখনো পূর্বের মতোই অটল। আজকেও যদি ফলস্বরূপ কিছু না হয় তাহলে মানুষটা হয়তো একেবারে ভেঙে পড়বে। আর তার ভেঙে পড়া মুখ সহ্য করতে পারবে না সে, মানতে পারবে না তার বিশুদ্ধ পুরুষের হার। ঠিক এই চিন্তায় ভেতরটা অস্থির হয়ে আছে। চোখের পানিতে পথ দেখা মুশকিল হয়ে যাচ্ছে। সে যখন নিজের চিন্তায় মশগুল তখন শুদ্ধ এলো। মহিলা পুরুষগুলো হাসতে হাসতে একটু সরে দাঁড়ালো। শুদ্ধকেও কিছু বলল বোধহয়, শুনতে পেল না শীতল। একটা বেঞ্চের উপর নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে শুদ্ধ বলল, কংগ্রাচুলেশন। একটু পর কি হবে না হবে এটা নিয়ে চিন্তায় মাথা কাজ করছে না তার। অথচ এই লোককে সে কিনা অভিনন্দন জানাচ্ছে। সে অশ্রুবিজাতকে তাকিয়ে দেখলো ব্যক্তিগত পুরুষটাকে। পরনে কালো শার্ট, ক্রিম কালার গ্যাবার্ডিন প্যান্ট, চোখের নিচের কালিগুলো যেন নির্ঘুম রাতের সাক্ষী। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি সরিয়ে ধীর লয়ে বলল, কেন? কারণ আপনি ফুপি হতে যাচ্ছেন। জানি তো। না, জানেন না, এবার আপনার রুবাব ভাই বাবা হতে যাচ্ছে। এই মুহূর্তে এমন সংবাদ পেয়ে শীতলে ঠোঁটের কোণে হাসি ফুটল। ঘাড় ঘুরিয়ে একবার রুবাব ঐশ্বর্যের দিকে তাকালো, মন থেকে বলল, আলহামদুলিল্লাহ, আমার সব ভাই বোনেরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক।
আর বরটা বিরহের জলে ভেসে যাক। শীতল জবাব দিল না। জবাব দেওয়ার ভাষা থাকলে না জবাব দিবে। তখন শুদ্ধ তার চোখে মুখের অবস্থা দেখে পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, চোখ মুখের এই হাল কেন? এই হাল দেখার জন্য এত কষ্ট করে যাচ্ছে? বলেছি না, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চোখ দিয়ে এক ফোঁটা পানিও যেন বের না হয়। এইসব দেখতে পারি না আমি। ভালো লাগে না আমার কথা শুনতে ভালো লাগে না। না, আমার প্রতি একটু মায় হয় না, তাই না? শীতল দৃষ্টি নামিয়ে নিল। থুতনি গিয়ে ঠেকলো গলার সাথে। ঠোঁট জোড়া কেঁপে উঠল। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না। নীরবে কাঁদতে লাগলো। ফোঁটা ফোঁটা চোখের পানি ঝরে পড়লো কামিজের উপর। কেঁদেছে বলে বকছিল, অথচ এখন তারই সামনে কাঁদতে শুরু করলো। এই পাগল ছাগল করবে কিসে? এটাকে নিয়ে কোথায় যাবে? কি করলে বুঝবে যে তারও ধৈর্যসীমার লিমিট ক্রস করতে শুরু করেছে? সে আর পারছে না, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলো না। বলতে যতটুকু স্থির আছে ততটুকুও থাকবে না। তাই নিজেকে শক্ত খোলসে আবৃত করে মলিন হাসলো। শীতলের মুখ তুলে চোখ মুছিয়ে দিতে শীতল কান্নারত কণ্ঠে থেমে থেমে বলল, কেন জানি খুব ভয় লাগছে। কথাখানা বলে শীতল পুনরায় ডুকরে কাঁদতে লাগলো। তার ভয় লাগছে তাই কাঁদছে, অথচ শুদ্ধতাও পারছে না, বোঝাতে পারছে না এই মুহূর্তে তার ভেতরটা কেমন হচ্ছে, কি চলছে। সে নিজেও জানে না শীতলের জামিন না হলে এবার সে কি করবে, কিভাবে নিজেকে সামলাবে, আর স্বাভাবিক থাকার শক্তি থাকবে কিনা তাও জানে না। তবে সময় আছে। এত দূরে এসে শেষ মুহূর্তে যেন শক্তি ফুরিয়ে যাচ্ছে। তবুও সে বরাবরের মতো নিখুঁতভাবে নিজের ভয়টুকু আড়াল করে ফেললো। শীতলকে সাহস দিতে বলল, ভয় নেই, আল্লাহ ভরসা। আজও যদি জামিন না হয়? আবার কোনোভাবে চেষ্টা করব। এভাবে আর কতদিন? যতদিন না আমার সুখ আমি ফিরে পাবো, যতদিন না আমার শূন্য বুক পূর্ণ হবে, যতদিন না আমার ভালো থাকাটুকু পরিপূর্ণভাবে আমার হবে। এই কথা শুনে শীতলের কান্নার বেগ বাড়ল। শুদ্ধর হাতটাকে আঁকড়ে ধরে হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলো। আজকাল বড্ড আফসোস হয় সে কেন আরও আগে শুদ্ধকে বুঝতে পারেনি, কেন তার পবিত্র ভালোবাসার গভীরতা বুঝেনি, কেন বুঝেনি। মানুষটা এত যত্ন করে ভালোবাসতে জানে, এত যত্ন করে আগলে রাখতে জানে। যদি আরও আগে খুনাক করে টের পেত, তাহলে আরও বেশ কিছুদিন তারা একসঙ্গে থাকতে পারত। তাদের জীবনে আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যুক্ত হতো। আরও আগে ভালোবাসার মানে বুঝতো। আবার কবে আসবে সুদিন, কবে বাড়িতে ফিরতে পারবে, কবে আদুরে বিড়ালছানার মতো প্রিয় পুরুষটার বুকে শান্তি খুঁজে পাবে। আর যে সহ্য হয় না, আর না ধৈর্য কুলাচ্ছে না। শীতলকে ভাবে কাঁদতে দেখে বাড়ির সবাই অশ্রু ভেজা চোখে এদিকে তাকিয়ে আছে। কয়েক মাস যাবৎ কাঁদতে কাঁদতে দিন কাটে ওনাদের। এভাবে দেখতে পারে না শুদ্ধ শীতলকে। কতদিন তাদের খুনসুটি মুহূর্ত দেখেননি, ঝগড়া করতে দেখেননি। মুখে না বললেও তাদের চালচলনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের দৃশ্য চোখে পড়েনি। কই সেসব সুখ, কোথায় হারালো সেসব দিন? ওনারা সবাই আজ সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানালো, এবার যেন এই দুটো প্রাণ এক হতে পারে। ছেলে মেয়ে দুটোর কেউই ভালো নেই। পৃথিবী সমান সুখ এনে দিলেও তারা ভালো থাকবে না, হাসবেও না, যদিও না দুজনকে পাশে না পায়। সায়ন ঘাসের উপর দুই পা মেলে দিয়ে বসে পড়েছে। দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে চঞ্চল দুটি প্রাণের দিকে, যাদের প্রণয়ের সূচনা হয়েছিল তারই হাত ধরে, যারা ভালো না বাসার পণ করেও পাগলের মতো দুজনকে ভালোবেসেছে। প্রত্যেক দিন ঝগড়াঝাটি মারামারি করে কেউ কাউকে দেখতে না পারার অভিযোগও জানিয়েছে। অথচ ভাগ্যের ফেরে আজকে তারাই একে অপরের কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। অথচ তাদের প্রণয়ের সূচনা হওয়ার আগেই বলেছিল এমন একদিন আসবে যেদিন দুজনকে চোখে হারাবে, পাগলের মতো ভালোবাসতে শিখবে। এরা দুজনই হবে তার দেখা বেস্ট কাপল। সব মিলে গেছে, তার প্রতিটা বাক্য অক্ষরে অক্ষরে মিলে গেছে। পণ ভঙ্গ করার অপরাধে খুব করে অভিশাপ দিতেও ইচ্ছে করছে। তারা যেন আর কখনো আলাদা না হয়, কখনো কেউ কাউকে ছাড়া থাকতে না পারে। জীবনের বাকি দিনগুলোতে অনাবিল সুখ যেন বৃষ্টি হয়ে ঝরে। এখন যেমন ওরা দুজনের শক্তি হয়েছে, সারাটা জীবন যেন তাই থাকে। ঘড়িতে সময় 2টা বেড়ে 10 মিনিট। কিছুক্ষণের মধ্যে আদালতের কক্ষে যেতে হবে। বিশাল মাঠের মধ্যে শারাফত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সায়ন স্বর্ণ, রুবাব ঐশ্বর্য, অর্কশক, সিতারা সেমিন, সিরাত আজম, সাম্য সৃজন, হাসান, স্যান্ডি, কামরান কেউই বাদ নেই। আজকে সবাই এসেছে, সবাই তাকিয়ে আছে তাদের দিকে। সবার চোখে জল, সবার মনে ভয়, সবারই একটাই চাওয়া এবার ভালো কিছু হোক। কান্না ভেজা চোখে আদালতে প্রবেশ করলেও সবাই যেন হাসি মুখে বের হোক। এসে গেল সেই ক্ষণ। শুদ্ধর মলিন মুখের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে আদালত কক্ষে প্রবেশ করলো শীতল। দাঁড়াতে হলো আসামির কাঠগড়ায়। চৌধুরী বাড়ির বড়রা আদালত কক্ষে প্রবেশ করলো, বাকিরা মাঠে বসে অপেক্ষা করতে লাগলো, কারণ সবাই প্রবেশের অনুমতি পেল না। কক্ষে বিচারক প্রবেশের আগ মুহূর্তে অহেতুক কথা না বলার সাবধান বার্তাও জানানো হলো। একটু পরেই বিচারক এলেন, বসলেন নিজের আসনে। বিচার কার্য শুরু হলো। পুরো কক্ষে তখন পিনপতন, নিস্তব্ধতা। শুদ্ধ আজও নিশ্চুপ হয়ে বসে আছে। শীতলের মুখ দেখে টেনশন যেন দ্বিগুণ বেড়ে গেছে, দরদর করে ঘামছেও। 1 বছরের রায় তার বুকে বিশাল বড় পাথর তুলে দিয়েছিল। 1 বছর শীতলকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না সে।
পারবেও না থাকতে, যার কারণে আজ আবারও এখানে উপস্থিত হতে হয়েছে। আজকের রায় হয় তার বুকের পাথর সরাবে, নতুবা আরও বড় পাথর তুলে দেবে, তবে শেষটা দেখেই ছাড়বে। এক পর্যায়ে বিচারকের রায় ঘোষণার সময় ঘনিয়ে এলো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে শীতলের দিকে তাকালেন। শীতল তখন ওনার দিকে তাকিয়েছিল, চোখাচোখি হলেও চোখ সরালো না, ভয় পেয়ে মাথা নতও করল না। তা দেখে বিচারক পুনরায় ফাইলে দৃষ্টি নিবদ্ধ করলেন। পূর্বের রায়ের কাগজগুলো বেশ সময় নিয়ে দেখলেন, অতঃপর এক পর্যায়ে মৃদুস্বরে গলা খাকারি দিয়ে রায় ঘোষণার প্রস্তুতি নিল। আদালত কক্ষ তখন একেবারেই নীরব, শুধু শোনা যাচ্ছে ঘূর্ণায়মান ফ্যানের শব্দ। বিচারক এবার গুরুগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, তদন্ত রিপোর্ট এবং জেলা আদালতের নথি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সংঘটিত অপরাধটি ছিল তাৎক্ষণিক এবং সম্পূর্ণ আত্মরক্ষামূলক। পরিস্থিতির শিকার হয়ে আসামি চরম পথটি বেছে নিতে বাধ্য হয়েছিল। এইটুকু শুনে শুদ্ধ নিঃশ্বাস যেন আটকে এলো। সে হাতের মুঠো শক্ত করে শীতলের মুখের দিকে তাকালো। শীতলও তখন নিষ্প্রাণ ফ্যাকাশে মুখে পাথরের মতো চেয়ে আছে শুদ্ধর দিকে। এখন যে রাই আসুক না কেন তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখানে তাদের কোনো হাতও নেই, কিছু বলারও নেই, কিছু করারও নেই। বিচারক তখনও গম্ভীর কণ্ঠে বলে চলেছেন, এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস অবৈধভাবে নিজের কাছে রাখার অপরাধে আসামিকে আরও 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। একই সাথে আসামির বয়স, সামাজিক পটভূমি এবং মানসিক অবস্থা বিবেচনা করে জেলা আদালতের পূর্ববর্তী সাজা বাতিলপূর্বক তাকে সসম্মানে খালাস করে দেওয়া হলো। আসামিকে এখন থেকে নিজ গৃহে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। এটুকু শুনে চোখের পাতা বন্ধ করতে শুদ্ধ চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল। বুকের ভেতরটা কেমন যে করছে ভাষায় প্রকাশ করার মতো না। দুই চোখে পানি নিয়ে তার ঠোঁটে ফুটল বিজয়ীর হাসি। অবশেষে সে পেরেছে অভিলাষীকে নিজের কাছে ফেরাতে। ফিরে পেয়েছে তার সুখ, হাসি, ভালো থাকাটুকু। পুরো কক্ষে তখন সবার চোখে আনন্দ অশ্রু ঝরছে। বিচারক নিজের রায় ঘোষণা শেষ করে উঠে চলে গেলেন। উনি যেতেই শীতল কাঠগড়ায় মাথা ঠেকিয়ে শব্দ করে কেঁদে উঠল। ওর কান্না পুরো কক্ষের দেয়ালে দেয়ালে যেন প্রতিধ্বনিত হলো। বুক ফাটা কান্না এত করুণ হয়? বোনকে কিভাবে কাঁদতে দেখে সায়ন রুবাব ছুটে গিয়ে বোনকে বুকে আগলে নিল। বোনকে থামাবে কি? কিছু বলার মতো অবস্থায় কি আছে তারা? নেই তো। এতক্ষণ বহু কষ্টে দম আটকে বসেছিল। শীতল থামছে না, তাকে থামানো যাচ্ছে না দেখে নিজেরা উচ্চ শব্দে কাঁদতে লাগলো। তাদেরকে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সিতারা সেমিন, সিরাত দ্রুত পায়ে এগিয়ে গেলেন। গুটি গুটি পায়ে এগোলো স্বর্ণ সহকার ঐশ্বর্য। শুধু চুপ করে অনড়ভাবে সেভাবেই বসে রইল শুদ্ধ। কাঁদুক সে, প্রাণ খুলে কেঁদে নিক, কেঁদে কেঁদে বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো হালকা করে নিক। এতদিন যে কষ্টে গুমড়ে মরছিল সেসব কষ্ট এখানে মাটি চাপা দিয়ে যাক। সে চুপ করে শুনল শীতলের হৃদয় বিদারক কান্না, কান্না মিশ্রিত সুরে বলা প্রতিটা কথা, প্রতিটা বাক্য। শীতল তখনও সায়নের হাত আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদে বলেই যাচ্ছে, আমি কোন সাহসে বাড়িতে যাব ভাইয়া? কি করে ওই বাড়ি ঢুকবো? আমার আমার বাবা আর ওই বাড়িতে নেই ভাইয়া। বাড়ি গিয়ে আমি কাকে বাবা বলে ডাকবো? কে আমার ডাকে ছুটে এসে বুকে আগলে নেবে আমায়? আমি কাকে আমার কষ্টের দিনগুলোর কথা জানাবো ভাইয়া? শেষবার যখন বাড়ি গিয়েছিলাম আমার বাবা কাফন পরে কত আরামেই না ঘুমাচ্ছিল। কত ডাকলাম, উঠলো না, মাথায় হাত রেখে বললো না কাঁদে না মা, বাবা সবসময় তোমার সঙ্গে আছি। ভাইয়া, আমার বাবা আমায় ফাঁকি দিয়েছে ভাইয়া। আমার বাবা আমার ফেরার অপেক্ষা করেনি। আজ মুক্তি ঠিকই হলো, শুধু আমার কলিজার টুকরো বাবাকে হারিয়ে ফেললাম আমি। আর দেখতে পাবো না আমার বাবার হাসি মাখা মুখটা, আর পাবো না বাবার গায়ের গন্ধ। আমি এই অভাব কি দিয়ে পূরণ করব? কি করে এই আফসোস মেটাবো আমি? কাকে ডেকে আমার কলিজা ঠান্ডা করব আমি? তার করা আকুতিতে উপস্থিত প্রতিটা সদস্য অঝরে কাঁদতে লাগলেন। অবাক করা ব্যাপার, এক কোণে দাঁড়ানো পুলিশরাও কাঁদছে। বুকে গিয়ে যেন লাগছে শীতলের প্রতিটা কথা। তার জায়গায় না দাঁড়ালেও কথাতে হৃদয়খানা এফোর এফোর করে দিচ্ছে। শুদ্ধ আর বসলো না, চোখ মুছতে মুছতে কক্ষ থেকে বেরিয়ে গেল। আর যেতে যেতে মনে মনে বলল, কেঁদে নে ব্যাঙ্গাচ্ছি, প্রাণ খুলে কেঁদে নে। এটাই যেন তোর জীবনের শেষ কান্না হয়। তোর কান্না বড্ড বিধ্বংসী রে, আমার ভেতরটাকে ভেঙে চুরে একেবারে একাকার করে দেয়। এদিকে বাইরে অর্ক, হাসান, কামরান, আজম, অর্ক, সাম্য, সৃজন অস্থির হয়ে পায়চারি করছিল। টেনশনে তাদের বেহাল অবস্থা। শুদ্ধ কক্ষ থেকে বেরিয়ে মাঠে আসতেই তাকে ঘিরে ধরল। শুদ্ধ শুধু সম্মতিসূচক মাথা নাড়াতেই তারা একসুরে চিৎকার করে
বলে উঠল আলহামদুলিল্লাহ। টেনশনে এক একজন ঘেমে নিয়ে একাকার অবস্থা। আজম মাঠে ধপ করে শুয়ে পড়ল। তার খাতনা করার সময় এতটা টেনশন করেনি। ততক্ষণে আসরের আজান হয়ে গেছে। ঘড়িতে তখন 4:20 শুদ্ধ ঘড়িতে সময় দেখে দ্রুত পায়ে অফিসারের কাছে ছুটল। শীতলের বাড়ি ফেরা নিয়ে কথা তুলল, কিন্তু যেই ভয় পাচ্ছিল অবশেষে সেটাই হলো। যতই জামিন হোক, আজ বাড়ি ফেরা হচ্ছে না শীতলের। কারণ জামিন হলেও রিলিজ অর্ডার সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাতে হয়। সেটি কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে রিলিজ অর্ডার গ্রহণের সময় শেষ হয়ে যায়। তাছাড়া সূর্যাস্তের পর সন্ধ্যার পর বন্দিকে দেখা করার সুযোগ দেওয়া হয় না। সেখানে বাড়ি ফেরার আশা করা একেবারে অযৌক্তিক। এটাই নিয়ম। বছর বছর না, যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। তারা নিয়মের বাইরে যেতে পারবে না। আজকের রাতটুকু না হয় কেন্দ্রে কাটিয়ে আগামীকাল সকালে বাড়িতে ফিরবে। এতদিন এত কষ্ট করলো, আরও একটু করুক। শুদ্ধর বলার কিছুই রইল না, বোঝাতে পারল না তার মনের অবস্থা। তবে এটাই স্বস্তির কথা, জামিন হয়ে গেছে। এদিকে অফিসারের হুকুম পেতেই মহিলা পুলিশ শীতলকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আদালত কক্ষ থেকে বের হলো। বাড়ির বাকি সদস্যরাও পেছন পেছন বেরিয়ে এসেছে। শুদ্ধ তাদের দিকে এগিয়ে গেল। শীতল কেমন রিয়েক্ট করে কে জানে, তাও সে হাসি মুখে বলল, আসরে আজান পড়ে গেলে কেন্দ্রে যেমন দেখা করতে দিত না, এই নিয়ম এখানেও। ছাড়বে না? আর একটা রাতের ব্যাপার। শীতল কিছু বলল না, শুধু ঘাড় কাত করে সম্মতিসূচক মাথা নাড়ালো। তখনই সাম্য ডেকে উঠতে শীতল ডানে তাকাতে দেখতে পেল সায়ান, রুবাব, অর্ক, আজম, কামরান, হাসান, সাম্য, সৃজন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাদের কিছু বলার আগে সবাই হাত তুলে ইশারায় স্যালুট করলো। অর্থাৎ অনেক কষ্টে যুদ্ধে শেষে তোমার কঠিন পথযাত্রা শেষ। তুমি মুক্ত, তুমি বিজয়ী, তুমি সাহসী। একজন সাহসী বোন হয়ে ভাইয়ের বিপদে রুদ্রাণী রূপে আবির্ভূত হওয়ার জন্য তোমায় সালাম। তাদের এহেন কাণ্ডে শীতলের চোখ জোড়া জলে ভরে গেল। কতদিন পর মন খুলে হাসলো। যাওয়ার সময় হয়ে গেছে, তাই পা বাড়াতে অর্ক হঠাৎ চেঁচিয়ে বলল, হেই শালিকা, কালকে তাহলে আরেকবার সাজাবো কি? আমার বন্ধুকে বর বেশে। এই কথা শুনে শীতল তাকালো শুদ্ধর দিকে। অনেকদিন পর তার গাল দুটো লজ্জার লালিমা দেখা গেল। বাকিরা হেসে ফেলল এভাবে লজ্জা পেতে দেখে। শীতল আর দাঁড়ালো না, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে এগিয়ে গেল। আর শুদ্ধ তখনও দুই পকেটে হাত গুজে সময়ের হিসাব কষতে লাগলো। আজ বিকাল 5টা থেকে আগামীকাল সকাল 10টা, অর্থাৎ আর মাত্র 16 ঘন্টা। এই 16 ঘন্টা কাটাতে পারলে শীতলকে তৃষ্ণারত বুকে জড়িয়ে নিতে পারবে, বুক ভরে শ্বাস নিতে পারবে। এতদিনের সব কষ্টের সমাপ্তি ঘটবে। অসময়ের মেঘ কেটে তাদের সবার জীবনে সুসময়ে সূর্য উঠবে। শীতল যাওয়ার পর সবাই এখনো অশ্রুসিদ্ধ চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়িতে বসা শীতলকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেয়েটা হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে, যেন বলতে চাচ্ছে, কষ্ট পেও না, আমি কালই বাড়ি ফিরবো। তারপর তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে তুলব। এই আশায় বুক বেঁধে সকলের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফরিয়াদ কবুল হয়েছে। কত ত্যাগ, কত কষ্টের পর বাড়ির মেয়ে বাড়ি ফিরবে। বাড়িটা আবারও প্রাণ ফিরে পাবে। আবার সকলে ভালো থাকবে। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটু পরে মাগরিবের আজান দেবে। তবে আজানের আগে ওনারা বেরিয়ে পড়লে শুদ্ধ কেন্দ্রের দিকে রওনা হবে। তাই সেই শাওনকে তাড়া দিয়ে বলল, ভাইয়া বেরিয়ে পড়ো এবার। হ্যাঁ চল। তোমরা যাও। তুই যাবি না? আমি কেন্দ্রের দিকে যাব, একটু কাজ বাকি আছে। আমিও যাবো, চল। সবাইকে নিয়ে বাড়ি যাও, পায়ে টান পড়লে হাঁটতে পারবে না। বেশি বড় হয়ে গেছো না? বড় ভাইকে শাসন করছো। যেখানে সেখানে একা যেতে মন চায়। পাঁজর বড় হয়ে গেছে বুঝি, নলা কাটতে হবে। খোরা মানুষকে নিয়ে গেলে কাজ বাড়বে, বলি কমবে না। একটু হেঁটে বাচ্চাদের মতো কাঁধে চলে যাও। শরীর তো না যেন জলহস্তি। এখন কথা বাড়িও না, এগোতে থাকো। শক্তপোক্ত দেহের সায়ন এই অপবাদ মানতে পারল না। সে মোটেও খোড়া না, জলহস্তিও না। তার ওজন তার বউ সহ্য করে। সে একদম সুস্থ। তবে হাঁটতে গেলে একটু খোড়ায় আর কি, তবুও তাকে খোড়া বলা যাবে না। বললেও সে মানবে না, সে প্রতিবাদী মানুষ। তাই প্রতিবাদী সুরে স্বর্ণকে বলল, দেখলি বউ, তোর বেয়াদব ভাই আমাকে খোড়া বলল। কিছু বলবি না তুই? স্বামীর হয়ে প্রতিবাদ করবি না জান? স্বর্ণ তখন ঐশ্বর্যের পাশে দাঁড়িয়ে কোর্ট প্রাঙ্গণ খেল দেখছিল। বেশ পরিপাটি জায়গাটা। মৃদু বাতাস গায়ে লাগছে। তার হাতে কমলার খোসা। পেটের মধ্যে গুলালে কমলার খোসা নাকের কাছে ধরছে। এতক্ষণ সায়নের সব কথা শুনেছে সে, তাই বলল, শুদ্ধ ভাই এটা ঠিক করেনি। যদিও খোড়াকে খোড়া বললে পাপ হয় না, থাক, কষ্ট পেও না। বাড়ি যাওয়ার পথে ব্যাঙ্গোবার কিনে দেব। স্বর্ণ কথা শেষ করতে রুবাব হো হো করে হেসে ফেলল। বাকিরাও ঠোঁট টিপে হাসছে। সায়ন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল বউয়ের দিকে। তার বউ একথা বলতে পারলো, বুক কাঁপলো না? ও সে তো ভুলেই গিয়েছিল। চৌধুরী বাড়িতে শুধু সে আর শীতল ছাড়া বাকিরা এক একটা হারামির প্রিন্সিপাল।
হারামিপনা এদের রন্ধ্রে রন্ধ্রে। নেহাত তারা দুই ভাই বোন খুব ভালো মনের মানুষ, মনে পাপ নেই, তাই মিলেমিশে থাকে। না হলে কবেই এদের ত্যায্য ভাই বোন করে উগান্ডায় পাঠিয়ে দিত। এর হিসাব পরে করা যাবে, আগে দল ভারী করতে হবে। তাই আপাতত কথা বাড়ালো না। সারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চৌধুরী সাহেব তাহলে বউ বাচ্চা নিয়ে এগোতে থাকেন, আমার বউ বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন। এই কথা বলে শুদ্ধর দিকে তাকালো। কেন জানি শুদ্ধকে একা ছাড়তে মন সায় দেয় না। অদ্ভুত এক ভয় কাজ করে, ইচ্ছে করে ভাইকে ছায়ার মতো আগলে রাখতে। কিন্তু এখন সে নিজে অসুস্থ, মাঝে মাঝে তাকে অন্য সাহায্য নিতে হচ্ছে। তবে আর মাত্র কিছুদিন, তারপর সে একাই হাঁটতে চলতে পারবে। কিন্তু এখন সঙ্গে যাওয়ার কথা বলে শুদ্ধ আবারও তাকে বারণ করলো। সুন্দর করে বুঝিয়ে বলল, অফিস টাইম পার হয়ে যাচ্ছে, এখন এতজনকে ঢুকতে দেবে না, দুজন এলাও করবে। অগত্যা গেলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কি দরকার শুধু শুধু বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার? এর চেয়ে বাড়ি গিয়ে আড্ডা দিক, কাজ সেরে জলদি ফিরবে সে। তাছাড়া সেখানে কাজ বলতে শুধু কাগজপত্র যাচাই করা, এইটুকু কাজ একাই সামলে নিতে পারবে। এমনিতে অন্য কোনো সমস্যা হওয়ার কথা না, যদি হয়ও সে অবশ্যই কলে জানাবে। শুদ্ধর যুক্তি শুনে কেউ আর কিছু বলতে পারলেন না। সায়নও বুঝে ভাইয়ের কথাই মেনে নিল। কথায় কথা বাড়ে, বেলা গড়াচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে। তাই বাড়ির গাড়ি আসতে ওনারা উঠে বসলেন। শুদ্ধকে সাবধানে ড্রাইভ করতে বলে ওনারা বাড়ির পথে রওনা হলেন। আর শুদ্ধ উকিলের সঙ্গে আলাপ সেরে এগুলো কেন্দ্রের দিকে। এই সময় অফিস ছুটি হয়, রাস্তায় প্রচুর জ্যাম বাঁধে। বলতে না বলতে তার গাড়ি জ্যামে আটকালো। সে সিটে হেলান দিয়ে চোখ জোড়া বুঝে রইল। ইদানিং শরীরের উপর বড্ড ধকল যাচ্ছে, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে। আগে ভাবতো আদালত বা কেস কাছারি কি আর এমন জটিল জিনিস, টাকা ঢাললেই তো জামিন। সায়নকেও কতবার টাকা দিয়ে ছাড়িয়েছে, কখনো কখনো পুলিশকে টাকা খাইয়ে কেস বেশি দূর বাড়তে দেয়নি। অবন্য সেসব জনসম্মুখে ঘটা ঘটনা ছিল না, যার কারণে হয়তো সম্ভব হয়েছিল। কিন্তু শীতলের কেসটা একদমই আলাদা। এর মারপ্যাচ যে কতটা জটিল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বলা বাহুল্য, সে পেশায় বিজ্ঞানী, নিত্য নতুন আবিষ্কার করাই তার কাজ। কিন্তু কোর্ট কাচারি, থানা, পুলিশ, আইনি জটিলতা তার পেশার সম্পূর্ণ বিপরীত। অথচ গত কয়েক মাস ধরে এসবের পেছনেই হন্যে হয়ে ছুটতে হচ্ছে। কত কি জানতে হচ্ছে, ভাবতে হচ্ছে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে হচ্ছে। আর তার প্রতিটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে শীতলের অদূর ভবিষ্যৎ। বলা বাহুল্য, শতরূপা চৌধুরী না থাকলে তাকে হয়তো আরও হাবুডুবু খেতে হতো, কারণ শতরূপা চৌধুরী প্রতিটা পদক্ষেপে সাহায্য করেছেন। কিন্তু তিনি নিজে শীতলের কেস লড়েননি। তবে ভাইজির জন্য নিজের চেয়েও চৌকস একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। আইনের বই ঘেটে নজির খুঁজে বের করেছেন, কারণ তিনি চেয়েছিলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে শীতল মাথা উঁচু করে বাড়ি ফিরুক। সগৌরবে কিছু মানুষকে দেখিয়ে দিক চৌধুরীদের আদর্শ আর শিক্ষা, যাতে বলতে না পারে ফুপি আইনজীবী বলে পার হয়ে গেছে, বা শতরূপা আইনের ফাঁক গলে ভাইজিকে বাঁচিয়ে নিয়েছে। যদিও সমাজ কি বলবে এ কথা তোয়াক্কা করেন না তিনি, কেননা সমাজ নিয়ে পড়ে থাকলে সর্বপ্রথম উনি এ পেশায় আসতে পারতেন না। কারণ সমাজের মানুষ মেয়েদের শেকল পড়াতে ওস্তাদ, তাদের মতে বিদ্যাপীঠ ছেলেদের জন্যই যথেষ্ট। এবং সমাজ করলে এই পেশাতে দীর্ঘদিন টিকেও থাকতে পারতেন না। বিধবা নারী হয়ে ছেলেকে একা হাতে মানুষ করতেও পারতেন না। আর শীতলের করা অপরাধের কথা এসব নিয়ে ভাবার সময় হয়নি ওনার। কলিগরা যখন জিজ্ঞাসা করেন তখন হাসতে হাসতে বলেন, সুভানা চৌধুরী আমার ভাইজি। কোথাকার কোন পাতি নেতা তার বড় ভাইকে মারতে এসেছিল, উল্টো সেই তাকে মেরে দিয়েছে। একদম বাপ ভাইদের মতো বুক ভরা সাহস নিয়ে জন্মেছে কিনা। ওনাকে এভাবে বলতে দেখে কেউ আর খোঁচা মারার সাহস করে না। করবেই বা কেন? চৌধুরী বাড়ির মেয়েরা ফেলনা নাকি? বরং চৌধুরী বাড়ির মেয়েরা বারবার প্রমাণ করে দিয়েছে তারা বিপদে পড়লে পিছু হটতে পারে না। পালানো তাদের রক্তে নেই, স্বভাবেও নেই। তারা যেমন বাবা ভাইয়ের আদরের পুতুল, তেমনি প্রয়োজনে বাঘিনীর রূপে রুখতে জানে। কেউ কলিজায় থাবা বসাতে আসলে উল্টো তার কলিজায় থাবা বসাতে জানে। এসব ভেবে শুদ্ধ মৃদু হাসলো। সামনের গাড়ি এগুলে তার গাড়িটা এগোচ্ছে। এই জ্যাম ছুটতে কতক্ষণ লাগে কে জানে। তবে স্বস্তির কথা, তার আগে শতরূপা চৌধুরী আদালতের বাহককে নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছেন। বাহকের মাধ্যমে কাগজ জমা দিয়ে এখন তার অপেক্ষা করছেন। কথা হচ্ছে, আদালতের বাহক নিয়ে সেখানে কেন গেলেন? আসলে রায় ঘোষণার পর বন্দি মুক্তি পায় না। এর পেছনে থেকে আমলাতান্ত্রিক বেশ কিছু প্রক্রিয়া। এই যেমন জামিনের আদেশের পর আদালত সেকশন থেকে মূল আদেশনামা ও রিলিজ ওয়ারেন্ট তৈরি করতে হয়। তারপর বিচারকের সই নিয়ে সেটা বাহকের মাধ্যমে সরাসরি কেন্দ্রে পৌঁছাতে হয়। জেল কর্তৃপক্ষ কাগজ যাচাই করে তবেই বন্দীকে মুক্তি দেয়। সে নিয়ম অনুসারে শীতলের রায় হয়েছে, জামিনের আদেশ হয়েছে। তারপর সে আদেশনামা রিলিজ ওয়ারেন্ট তৈরি করে বিচারকের সই করিয়ে পৌঁছেছেন কেন্দ্রে। আর এই কাজটুকু করা ছিল যেন যুদ্ধের সমান। পেশকার বিচারক পরিচিত বলে কাজটা এত সহজ হয়েছে, নাহলে আজ আর হতো না। কারণ যখন রায় ঘোষণা হয়েছিল তখন বাজছিল 3:20। বিচারক কক্ষ ছেড়ে যাওয়ার সময় ঘড়ির কাঁটা ছিল ঠিক 3:30। সরকারি অফিসের সময় তখন শেষের দিকে। আর উনি জানতেন পরের কাজগুলো কখন কিভাবে সারতে হবে।
এজন্য জামিন শুনে আদালত কক্ষে সবাই যখন কাঁদছিল, তিনি সেদিকে না গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে বাহককে নিয়ে রওনা দিয়েছেন। এবার আসা যাক আদালতের বিশেষ বাহকের কথা। আসলে আদালতের বাহক ছাড়া সিল গালা খাম জেল কর্তৃপক্ষ অন্য কারো থেকে গ্রহণ করে না, এটাই নিয়ম। তাই ঘড়িতে 6:45 বাজার আগে শতরূপা চৌধুরী কেন্দ্রের ডেস্কে কাগজ বুঝিয়ে দিয়েছেন। আশা করা যাচ্ছে কাজও হয়ে যাবে, নতুবা কালকের দিনও মেয়েটাকে কেন্দ্রে থাকতে হবে। কালকে তো আবার নববর্ষ, সরকারি ছুটির দিন। যদিও জামিন পরোয়ানা পৌঁছায়, তাহলে ছুটির দিনে বন্দীদের আটকে রাখার সুযোগ নেই। কিন্তু কাগজ যাচাইকরণ এখনো বাকি, সেটা যদি আজকে না হয় কিংবা কোনো কারণে আটকে যায়, দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা। ঘণ্টাখানেক পর শুদ্ধ পৌঁছালো। টেনশনে ঘেমে নিয়ে একাকার অবস্থা, শ্বাস যেন গলায় এসে আটকে আছে। সে গাড়ি পার্ক করে কল করলো ইফতেখার নাবিলকে। প্রবেশের অনুমতি দিলে দুজনে এগোলেন অফিস রুমের দিকে। সেখানে প্রবেশ করতে এক মধ্যবয়সী অফিসার শুদ্ধর সঙ্গে হ্যান্ডশেক করলেন। তারপর শুদ্ধর কাজ চাপড়ে হাসতে হাসতে বললেন, মিসেসের তো জামিন হয়ে গেছে, অপেক্ষার পালা শেষ। এবার খুশি তো সায়েন্টিস্ট সাহেব? জবাবে কিছু বলল না শুদ্ধ, কেবল মুচকি হাসলো। যতক্ষণ না শীতলকে বুকে চাপটে ধরছে ততক্ষণ এই কষ্ট কমান নয়। কিন্তু এই কথা তো আর বলা যায় না, তাই মৃদু হেসে নীরবে সম্মতি জানালো সে। তবে ইফতেখার নাবিল অভিজ্ঞ চোখে সহজে পড়ে নিলেন তার চোখের ভাষা। কারণ গত কয়েক মাস ধরে শীতলের মুক্তির জন্য শুদ্ধর অক্লান্ত পরিশ্রম আর শত চেষ্টার সাক্ষী তিনি নিজেও। বলা বাহুল্য, শীতল কেন্দ্রে আসার শুরুর দিকে বরুণ মিত্র নামে এক অফিসার শুদ্ধকে প্রচুর হয়রানি করেছিল। কখনো কখনো ইচ্ছে করে শীতলের সঙ্গে দেখা করতে দেননি, অপেক্ষা করতে বলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে অনুমতি দেননি। বাড়ি থেকে খাবার আনলে 4 ভাগের 1 ভাগ শীতলকে দিতেন। তিনি এই সবচেয়ে অমানবিক কাজটা করেছিলেন শীতলের বাবার মৃত্যুর দিন। বাবার লাশের পাশে শীতলকে আরেকটু সময় রাখার প্রস্তাব রেখেছিল শুদ্ধ। শুদ্ধর কথায় তাচ্ছিল্য করে বলেছিলেন, সময়ের মূল্য অনেক, বাড়তি সময় দেওয়া যাবে না, তবে কিনে নিলে আলাদা কথা। তখন শুদ্ধর মানসিক অবস্থাও ভালো ছিল না, তাই পরিস্থিতি অনুযায়ী ওনার অমানবিক প্রস্তাব মেনে নিয়েছিলেন। যদিও শুদ্ধ সে কথা বলেনি, বরং বুদ্ধি খাটিয়ে অর্থ লেনদেনের কল রেকর্ড ফোনে যত্ন করে সুরক্ষিত রেখেছিল। ভেবেছিল দিন যাক, সুসময় ফিরুক, তারপর না হিসাব চুকিয়ে নিবে। তাকে অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বরুণ মিত্র অসুস্থতার কারণে ছুটিতে গেলে ওনার জায়গায় ইফতেখার নাবিল দায়িত্ব নেন। যাতায়াতের মাধ্যমে শুদ্ধর সঙ্গে পরিচয় হয়। পরে অবশ্য জানা যায় ইফতেখার নাবিল শতরূপা চৌধুরীর কলেজের সিনিয়র ভাই। চেনা মানুষ বিধায় সবকিছু জানার পর অনেক সুযোগ সুবিধাও দিয়েছেন। এরপর থেকে শুদ্ধ যে খাবার পাঠাতো শীতল পুরোটাই পেত। এমনকি যখনই দেখা করার অনুমতি চেয়েছে নাবিল সাহেবও ফিরিয়ে দেননি। সম্ভব না হলে বুঝিয়ে বলেছে, কারণ নিয়মের বাইরে তো যেতে পারে না। এভাবে ওনার সঙ্গে শুদ্ধর সম্পর্ক সহজ হলে কথায় কথায় শুদ্ধ বরুণ মিত্রের কর্মকাণ্ড ওনার কানে দেয়। ইফতেখারও সেই তথ্যগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। তদন্ত শুরু হয়। তদন্তের সূত্রে জানা যায় বরুণ মিত্র চৌধুরী টাইটেলযুক্ত মানুষকে সহ্য করতে পারেন না। কারণ কোনো এক চৌধুরী বাড়ির আদরের দুলালিকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। বিয়ের পরের দিন স্ত্রী বাপের বাড়ি গিয়ে ফেরেনি। তবে না ফেরার কারণ দেখিয়েছিলেন বরুণ নাকি শারীরিকভাবে অক্ষম পুরুষ। যদিও এটা মিথ্যা কথা, কেননা বিয়ের রাতে সম্পর্ক সহজ করতে সময় দিয়েছিলেন। স্ত্রীর অসম্মতিতে তাকে স্পর্শও করেননি। কিন্তু সেই মেয়ে ওনার পুরুষত্ব নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। শুধু তাই নয়, 2 দিন পর মামাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়। সেই থেকে চৌধুরী পদবিধারী মানুষ আর কাজিনের মধ্যে প্রেমের সম্পর্ককে প্রচুর ঘৃণা করেন। আর সেই আক্রোশের শিকার হতে হয় শীতল শুদ্ধর মতো আরও অনেককে। এবং ঘুষ নেওয়ার অপরাধে ওনার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনাও বেশি। যদিও এখনও ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এমন কিছু হতে পারে। পূর্বের কথা ভাবতে ভাবতে ইফতেখার ফাইলের কাগজপত্র তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলেন। সব ঠিকঠাক দেখে সই করতে করতে একবার শুদ্ধর দিকে তাকালেন। ছেলেটা এক দৃষ্টিতে ওনার কলম ধরা হাতের দিকেই তাকিয়ে আছে। এই একটা সইয়ের জন্য তার অপেক্ষার প্রহর বেড়েছে। তাছাড়া আগামীকাল শুভ নববর্ষ, নতুন বছরের প্রথম দিন। নববর্ষের দিন প্রিয় মানুষটিকে ফিরে পাবে। সমস্ত গ্লানি ভুলে নতুন বছরের সঙ্গে তাদের পথ চলা নতুন করে শুরু হবে। তারা যে কাল এক হবে, একসঙ্গে বাড়ি ফিরবে, ছলছল চোখে হাসবে, এই খুশিটুকু তো লক্ষ কোটি টাকার বিনিময়েও কেনা সম্ভব না। বয়সের হিসাবে ছেলে মেয়ে দুটো অনেক সাফার করেছে, এবার তারা মন খুলে হাসুক, একে অপরের শক্তি হয়ে বেঁচে থাকুক। মরলেই কি প্রেম অমর হয়? কে বলে? মরে গেলে তো সব শেষ। বরং বেঁচে থেকে লড়াই করে প্রেম জিতিয়ে রাখাতে পুরুষ প্রেমের আসল জয়। সুপুরুষরা হারতে নয়, লড়াই করে জিতে নিতে জানে। সত্যি বলতে শুদ্ধ শীতলের জীবনের কাল সেরা নববর্ষ হতে যাচ্ছে। তারা যতদিন বাঁচবে এই দিনটির কথা ভুলতে পারবে না। তাই নিজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটির দিনে শীতলকে মুক্তির জন্য ফাইলে সই করলেন। মাঝে মাঝে কিছু কাজ আত্মার শান্তি দেয়।
তাছাড়া নিজে তো বিয়ে করেননি, তাতে কি না পাওয়ার দহনটুকু বেশ বোঝেন। অপেক্ষা কতটা বিষাদময় হাড়ে হাড়ে টের পান। এজন্যই বোধহয় এখনো অফিস কক্ষে শুদ্ধর অপেক্ষায় ছিলেন। ওইদিকে শুদ্ধ বুকে উথাল পাতাল ঝল নিয়ে স্বাভাবিকভাবে বসে আছে, তারপর হাত মৃদুভাবে কাঁপছে। ভাগ্যে সোনারা খেয়াল করেন, নয়তো লজ্জায় পড়তে হতো। যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে, এবার শুধু সকালের অপেক্ষা, আর বাধা নেই। কালকে সকালে অভিলাষীকে নিয়ে যেতে পারবে। তার মনের সুখ তার ঘরের শত্রুকেও আবারও ফিরে পাবে। কতদিন ঝগড়া করা হয়নি, চেলাকাট দিয়ে মারা হয়নি, কাল বাড়ি ফিরে একবার মারতে হবে। ব্যাঙাচিটা ভীষণ কষ্ট দিয়েছে তাকে, একে একে সব শোধ তুলতে হবে। এতক্ষণ নিশ্চুপ থাকলে এতক্ষণে তার ঠোঁটে হাসি ফুটলো, বুকের ভারটা নেমে চেহারায় কিছু একটা ফুটে উঠল। তা দেখে ইফতেকার বেশ শব্দ করে হাসলেন, একটু মজাও নিলেন। তারপর ইফতেকার নাবিলের সঙ্গে পুনরায় হ্যান্ডশেক করে বিদায় নিল। পকেটে ফোন ভাইব্রেট হতেই আছে। এটা যে সায়নের কাজ না দেখে সে বলে দিতে পারবে, তাকে আগে থামানো দরকার, তাই দ্রুত স্থান ত্যাগ করলো। তরুপাও পা বাড়াতে যাবে, তখন ইফতেকার হঠাৎ বলে উঠলেন, জীবনকে আরেকবার সুযোগ দিলে হতো না শতরূপা? আমার চুলে পাক ধরলো, আমার ভালোবাসা কিন্তু এখনো জীবন্ত। শতরূপার পা জোড়া থেমে গেল। এই কারণে এখানে আসেন না তিনি। যখন থেকে শুনেছেন ইফতেকার এখানে পোস্টিং, তখন থেকে এক প্রকার এড়িয়ে চলেন, কারণ উনি কোনোভাবে অতীত ঘাটতে চান না। কিন্তু এই লোক নাছোড়বান্দা, তাই এতদিন যেভাবে ইফতেকারকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন, এবারও একইভাবে ফিরিয়ে দিতে বললেন। দাদিমা হতে যাচ্ছি, মিষ্টি পাঠাবো, খেয়ে দোয়া করবেন নাবিল ভাই। এই কথা শুনে ইফতেকার টেবিলে কলমে টোকা দিতে দিতে মৃদু হাসলো। বরাবরই কথা ঘোরাতে ওস্তাদ এই মহিলা। কলেজ লাইফে থাকতেই ওনার ভালোবাসা বোঝেনি, শেষ বয়সে এসেও কি সুন্দর করে ফিরিয়ে দিচ্ছে। অথচ প্রিয় বন্ধুর বউ হয়ে যাবার পরও তাকে কখনো অভিশাপ দেননি, খারাপ চাননি। কিন্তু বিয়ের কয়েক বছর পর যখন বন্ধু মারা গেল, তখন নিজেকে ধরে রাখতে পারেনি। পুনরায় মনের কথাও জানিয়েছিলেন, ছেলেসহ শতরূপার দায়িত্ব নিতেও চেয়েছিলেন, কিন্তু রাজি হয়নি। এরপর যৌবন গেল, বয়স বাড়ল, চুলে পাক ধরল, অথচ ওনার অপেক্ষা ফুরালো না। এই নারী একটু সদয় হলো না, করুণা করে হলেও গ্রহণ করলো না। আজকে দিয়ে মোট 31 বার রিজেক্ট হলেন, তাতে কি? এখন রিজেক্ট হওয়ার মাঝে ভালো লাগা কাজ করে, কাজের সূত্রে চোখাচোখি হলেও বুকে শান্তি অনুভব হয়। থাকুক না ওনার অপূর্ণ ভালোবাসা, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই। শতরূপা কথা শেষ করে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন, আর ওনার দিকে ইফতেখার নাবিল এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শুদ্ধ কেন্দ্র থেকে বেরিয়ে খবরখানা সায়নকে মেসেজে জানিয়ে দিল, নয়তো পাগলটা অনবরত কল দিয়ে যাচ্ছে। তার মেসেজ দেখা মাত্র চৌধুরী নিবাসে আনন্দ উপচে পড়তে লাগলো। কাল শীতল বাড়ি ফেরার পর কে কি করবে পরিকল্পনা করে ফেললো। রাত বাড়ছে, রাতের নিয়মে সায়ন, স্বর্ণ, ঐশ্বর্য, সারাফাত চৌধুরী আর সিরাতকে রাতে ওষুধ খেতে হয়, তাই ডিনার সেরে তারা যে যার রুমে চলে গেছে। সারাফাত চৌধুরী কল দিলে শুদ্ধ রিসিভ করলো না। রাত বাড়ছে, অথচ তার বাড়ি ফেরার নাম নেই। বড় হয়ে এক একজন লায়ক তৈরি হয়েছে, কিছু বলা যায় না, বললে জবাব ঠোঁটের আগে প্রস্তুত থাকে। এভাবে একা একা কিছুক্ষণ বকলেন। সিতারা শুনে ঠোঁট টিপে হাসলেন। ঘড়ির কাঁটা যখন একের ঘরে পৌঁছাতে 1 মিনিট বাকি, তখন শুদ্ধর গাড়িটা গেট দিয়ে ঢুকলো। শতরূপাকে পৌঁছে সে গিয়েছিল চুলদারি সাইজ করতে। কয়েক মাসে নিজের দিকে তাকানোর সময় হয়নি। বউটা যেহেতু কাল ফিরছে, এবার বন মানুষ থেকে মানুষ হওয়া জরুরি, নয়তো দেবদাস বলে কোচাতে মিস করবে না। আরেকটা কথা না বললেই নয়, সে চুল কেটে এলে শীতল বারবার ঘুরে ঘুরে তাকায়, চোখে চোখ পড়লে দৃষ্টি লুকায়, আর এই দৃশ্যটুকু খুব উপভোগ করে। সে মিটিমিটি হাসে, কিন্তু ব্যাঙাচি এটা ধরতে পারে না। এসব ভাবতে ভাবতে গাড়ি পার্ক করে বাড়িতে ঢোকার আগে দারোয়ান চাচা তার সামনে দাঁড়ালো। ওনাকে দেখে শুদ্ধ হাসি মুখে বলল, কিছু বলবেন চাচা? হ বাজান, এটা এক বিদেশি পোলা দিয়া গেছে। এই কথা বলে একটা প্যাকেট এগিয়ে দিলেন। শুদ্ধ সেটা নিয়ে জিজ্ঞাসা করলো, নাম বলেছে? না। ঠিক আছে। তারপর শুদ্ধ বাড়িতে প্রবেশ করলো। ভেবেছিল সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু রান্নাঘরে টুকটাক শব্দ শুনে উকি মারতেই দেখে সিতারা চৌধুরী বসে বসে নাড়ু বানাচ্ছেন। এত রাতে ওনাকে নাড়ু বানাতে দেখে শুদ্ধ বিরক্ত হলো। মহিলা মানুষ আসলেই অদ্ভুত। রাত বাজে 1টা, এখন কেউ নাড়ু বানায়? এটা নাড়ু বানানোর সময়? সে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বলল, এত রাতেও কাজ শেষ হচ্ছে না আম্মু? এসব কাল সকালে করে যায় না? হঠাৎ ছেলের কথা শুনে সিতারা চোখ তুলে তাকালেন। শুদ্ধর মুখখানার সঙ্গে চুল কাটাও নজরে পড়লো। বেশ লাগছে তো, এতদিন তো পাগলের বেশি ঘুরতো। যাক, সুবুদ্ধি হয়েছে দেখে ওনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জবাব না দিয়ে মাকে হাসতে দেখে শুদ্ধ আবারও বলল, কি আশ্চর্য, হাসছো কেন? আমি হাসি কথা বলেছি? রাখো এসব, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। আর একটু আছে, শেষ করে যাই। যা, তুই ফ্রেশ হয়ে আয়, খাবার বাড়ছি। আমি বেড়ে খেতে পারবো, তুমি এখন এসব রাখো। এই কথা বলে শুদ্ধ মাকে টেনে তুলতে গেলে সিতারা হেসে শুদ্ধর বাহুতে আস্তে করে একটা থাপ্পড় মারলেন। শুদ্ধ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, এগুলো এখনই করতে হবে? কাল করলে কি হবে?
হুম, আজই করতে হবে। মানে কি? স্পেশাল কার জন্য মানে কি? স্পেশাল তো অবশ্যই। সে কে? যার জন্য আপনি চুল কেটে হিরো সেজেছেন, আমিও তার জন্য নাড়ু বানিয়ে রেডি রাখছি। এই কথা বলে উনি শুদ্ধর মুখে একটা নাড়ু ঢুকিয়ে দিলেন। মায়ের কথার মানে বুঝে শুদ্ধ গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকালো। চুল কেটে কি অপরাধ করলো নাকি? এখন দেখা যাচ্ছে মাও মজা নিচ্ছে। এদিকে ছেলের মুখ দেখে সিতারা মিটিমিটি হাসতে হাসতে পুনরায় বললেন, নাড়ুতে মিষ্টি হয়েছে? হুম, কেমন মিষ্টি? আমার বৌমার মতো নাকি? মায়ের কথা শুনে শুদ্ধর মুখখানা এবার দেখার মতো হলো। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না, মুখটা কাচুমাচু করতে লাগলো। এ কি মুসিবতে পড়লো সে! এদিকে এতদিন পর ছেলেকে নাস্তানাবুদ করতে পেরে সিতারা হো হো করে হেসে ফেললেন। হাসতে হাসতে ওনার চোখে পানিও এসে গেছে। মাকে হাসতে দেখে শুদ্ধ দাঁড়ালো না, বিড়বিড় করে রান্নাঘর থেকে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়ন তার আপাদমস্তক দেখে পিচেল হেসে ভ্রুজোড়া নাচালো, তারপর ফিসফিস করে বলল, বলো তো ভাই, আম্মু তোকে ওই কথা কেন জিজ্ঞেস করলো? জানি না। আমি জানি। তাহলে তুমিই বলো। কারণ দুটোই তুই খাস। তুমি কি মানুষ হবে না? আমি তো মানুষই। সরো, যেতে দাও। তা হিরো সাজার জন্য এত রাত হলো বুঝি? ভিড় ছিল খুব? রাতেও? বেশ বেশ। তা বলছিলাম যে তোর মতিগতি ঠিক লাগছে না ভাই। কিসের মতে গতি? ভেতর ভেতর বাসরের প্রস্তুতি চলমান বুঝি? সায়নের কথা শেষ করতে দিল না শুদ্ধ। সেও সায়নের মতো ফিসফিস করে বলল, তুমি কি থামবে নাকি ওই কথা সবাইকে জানাবো? কোন কথাটা? কি সব দেখতে কি আমার কাছে ধরা খেয়েছিলে না? ওই যে ওইসব কথাটা। ভাইয়ের মুখে সেই পুরনো কথা শুনে সায়ন জিহবাই কামড় কেটে তওবা করলো। আশেপাশে তাকালো, ছি ছি, এই কথা কেউ শুনলে মান সম্মান থাকবে না। যদিও বয়ঃসন্ধিকালের ঘটনা, ধরা খেয়ে আর ওসবের ধারে কাছে যায়নি। আর এখন তো তার উত্তেজনা এমনিতেই হাই, ওসবের আর দরকার পড়ে না। এইটুকু কন্ট্রোল করতে বউটার দম বেরিয়ে যায়, কিন্তু তাকে থামাতে শুদ্ধ প্রায় এসব বমি ব্যবহার করে। বড্ড বেয়াদবে ছেলেটা, মানবতা বলতে কিছুই নেই। নয়তো বড় ভাইকে কেউ সব হুমকি দেয়ছি। এদিকে ভাইকে চুপ করাতে পেরে শুদ্ধ হাসতে হাসতে রুমের দিকে গেল। রুমে ঢুকে প্যাকেট রেখে আগে শাওয়ার নিল। ভেজা চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়ালে বিশেষ একটা মুহূর্তের কথা মনে পড়ে যায়, আজও পড়ল। তাই কানের ঠিক 2 ইঞ্চি নিচে আঙ্গুল ছোঁয়াতে ঠোঁটে হাসি ফুটল। নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি হচ্ছে কেন হঠাৎ, কেন জানি হাসতে ইচ্ছা করছে, মনও ফুরফুরে লাগছে। সে সময় দেখে নিল রাত 1:45। সকাল হতে আর কতক্ষণ, রাতটাকে ঠেলে পার করাতে পারলে বেশ হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। এতদিন ধৈর্য ধরেছে, তার ফল পেতে যাচ্ছে। বেশি লোভ করা যাবে না। 1 বছরের অপেক্ষা মওকুফ হয়েছে, তাতেই লক্ষ কোটি শুকরিয়া। তারপর সে খেয়ে এসে বসতে প্যাকেটটার দিকে নজরে পড়ল। কে দিল এটা? বিদেশি ছেলে কে হতে পারে জানা দরকার। সে ল্যাপটপ অন করে মূল ফটকের সামনে থাকা গোপন সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। বিকাল থেকে এই সন্ধ্যা অবধি কি হয়েছে জানতে তাকিয়ে রইল ল্যাপটপের দিকে। তখন বেলা গড়িয়ে শেষ চৈত্রের ক্লান্ত সূর্য বিদায় নিতে প্রস্তুতি নিয়েছে। ধরণীতে নেমেছে রাতের আধার। দলবদ্ধভাবে পাখিরা ফিরছে আপন নীড়ে। একটু পরেই মাগরিবের আজান পড়ল। আজানের ধ্বনি কানে যেতে মুসল্লিরা ছুটল মসজিদের দিকে। মাঠে অলিগলিতে দাঁড়ানো পথচারীদের ভিড় কমে এলো। অন্ধকার গাঢ় হচ্ছে, ধরণী তলিয়ে যাচ্ছে রাতের আধারে। গাড়িতে বসা ক্যাসপিয়ানে সময়ের অপেক্ষায় ছিল। রাস্তা ফাঁকা দেখে গাড়ি থেকে নেমে চৌধুরীদের গেটের কাছে দাঁড়ালো। মৃদুস্বরে দারোয়ানকে ডাকলো। ডাক শুনে দারোয়ান চাচা কাঁধ উঁচিয়ে তাকালেন গেটের বাইরে দাঁড়ানো বিদেশি এক ছেলেটার দিকে। বললেন, কে আপনে? কারে চান? বাড়িতে কেউ আছে আঙ্কেল? ডেকে দেওয়া যাবে? না, বাইত কেউ নাই, আইতে আরো রাত হইব। ও, অন্য কেউ নেই? যে কাউকে ডাকলেই হবে, একটা জিনিস দেখেই চলে যাব। সবাই শীতল আপার কাছে গেছে, আপনি কারে কি দিতে চান আমারে দিয়া যান, আমি দিয়া দিমুনি। এই কথা শুনে পিয়ান জবাব দিল না, বরং আশেপাশে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, মানে আঙ্কেল, আমি চৌধুরী বাগানে নিয়ে যাবেন? আমি বাগান দেখেই চলে আসবো। দারোয়ান চাচা এবার সন্দেহের দৃষ্টিতে তাকালেন, যেন উনি পুলিশ আর পিয়ান পাড়ার ছিচকে চোর। ওনার চাহনি দেখে পিয়ান পুনরায় বলল, ভয় পাবেন না আঙ্কেল, আমি চোর ডাকাত না। আমাকে চোরের মতো দেখতে কি? আপনি বলুন। হ্যাঁ, যে কি চোর এত ভালো শার্ট প্যান্ট পরে? পারে না, তাই আপনিও তো হাঁটু ছেঁড়া প্যান্ট পিনছেন। দারোয়ান চাচার জবাব শুনে পিয়ানের মুখ অপমানে থমথমে হয়ে গেল।
মাফিয়া কিংয়ের সহকারী ছিল সে। বডি ফিটনেস, উঁচা লম্বা, শারীরিক গঠন সব দিক থেকেই পারফেক্ট। অথচ টাকওয়ালা দারোয়ান তাকে চোর ভাবছে। এবার শরীরখানা জ্বলে উঠল তার। ইচ্ছে করলো কোমরে গোজা পিস্তল কপালে ঠেকিয়ে টাটকা একখানা বুলেট জায়গা মতো গেঁথে দিতে, কিন্তু শেষ মুহূর্তে রাগলে হবে না, তাই নিজেকে শান্ত করলো। বলল, তেমন কিছু না আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝবেন না। শীতলের কাছে শুনেছিলাম ওদের বাগানের বাগানটা নাকি ভীষণ সুন্দর। বাগানের দিকে তাকালে মন জুড়িয়ে যায়। আমি নিজে দেশের বাইরে চলে যাচ্ছি, আর কখনো হয়তো এদেশে ফিরবো না। তাই ভাবলাম এত দূর যখন এসেছি একবার দেখে যাই। আমি তো একা যেতে চাচ্ছি না, আপনার সঙ্গে নিয়ে একবার দেখে চলে আসবো। সত্য বাবা আপনারে চিনে? চিনেন? ফোন দিয়া জিগামু? জিগান, সমস্যা নাই। এই কথা শুনে দারোয়ান সন্দেহের দৃষ্টিতে তাকালেও শক্ত কণ্ঠে আর কিছু বলতে পারলেন না। শুদ্ধকে ফোন দেওয়ার কথা বললে ঘাবড়ালো না। তাছাড়া শুদ্ধকে কল করা ঠিক হবে না, কারণ ওদিকে শীতলের জামিন হলো কিনা কিংবা অন্য কাজে ব্যস্ত আছে কিনা এসব ভেবে শুদ্ধকে কল দেননি উনি। তবে চোখ কান খোলা রেখে পিয়ানকে বাগানে নিয়ে গেলেন। মস্ত বড় বাগান। আগে বাগান ফুলে ফুলে ভরা থাকলেও এখন তেমন একটা ফুল নেই। পিয়ান ফুল থেকে চোখ সরিয়ে নিল। সে ফুল দেখতে আসেনি, এসেছে ইয়াসিরের কবরখানা খুঁজতে। পুরো বাগানে কয়েকবার চোখ বুলালো, কবর খুঁজে পেল না। কেন জানি গলা ফাটিয়ে ডাকতে ইচ্ছা করলো, কিন্তু ডাকলেও তো সাড়া পাবে না। অগত্যা না পেয়ে মনে মনে আওড়ালো, আমি চলে যাচ্ছি স্যার আপনার দেশে। এদেশের মাটিতে আর কখনো আসবো না। বড্ড সেলফিশ এদেশ। আপনার শেষ চিহ্নটুকু আপনার প্রিয় কারের কাছে পৌঁছে দিতে এসেছি। জানি না কেউ গ্রহণ করবে কিনা, আপনার জিনিসের আদৌ ঠাঁই হবে কিনা। আমি এটা সঙ্গে নেওয়ার রিস্ক নিলাম না স্যার। এর চেয়ে শত্রুর নিকট রেখে গেলাম। ভালো থাকবেন স্যার। আজ আসছি তাহলে, চিরবিদায়। এইটুকু আওড়াতেই তার চোখ ছলছল করে উঠল। আরেকবার বাগানের দিকে তাকালো। শুদ্ধ সবার দৃষ্টির আড়ালে কবরখানা রেখেছে তা বুঝতে বাকি রইল না। তা অবশ্য ভালোই হয়েছে। আফসোসে পোড়া মানুষটি থাকুক না, শত্রুর বাচ্চার পাশে বাচ্চারা নিষ্পাপ হয়, পবিত্র আত্মা হয়। আর সেটা যদি প্রাণের চেয়ে প্রিয় কারো বাচ্চা, তাহলে তো কথাই নেই। মূলত শারাফাত চৌধুরীর কাছেই শুনেছিল ইয়াসিরকে বাগানে দাফন করা হয়েছে। তাই আজ বাড়িতে কেউ নেই জেনে শেষবার দেখতে ছুটে এসেছে, কিন্তু হলো না। তাই রাত হাতের প্যাকেটটি দারোয়ানকে দিয়ে বিদায় নিল। কিছু দূর গিয়ে পুনরায় ফিরে এসে বলল, এটা যেন শুদ্ধর হাতেই দেওয়া হয়। পিয়ানের শেষ কথা শুনে দারোয়ান চাচার কৌতূহল বাড়ল। উনি প্যাকেটটা উল্টে পাল্টে দেখলেন, বেশ ভারী প্যাকেট, সুতো দিয়ে আলতো করে বাঁধা। কৌতূহল সামলাতে না পেরে সুতোর বাঁধন আলগা করলেন উনি। ভেতরে কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা রয়েছে। সেটা সরাতেই নজরে পড়ল কালো রঙের ডায়েরি। উপরের কভার মখমলের কাপড় দিয়ে মোড়ানো। উনি ডায়েরিটা ডান বাম উপর নিচ চিৎ কাত করলেন। খেয়াল করলেন ডায়েরির কোনাগুলো অ্যান্টিক ব্রোঞ্জ দিয়ে বাঁধানো। উনি আরেক দফা অবাক হলেন ডায়েরি ঠিক মাঝখানে তাকিয়ে, কারণ মাঝখানে বসানো গোলাকৃতির গাঢ় নীল রঙের ওপাল পাথর, যেটা নাড়াচাড়া করলে ভিন্ন রং পরিবর্তন হচ্ছে। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই পাথরের চারিপাশে রোমান সংখ্যা খোদাই করা, দেখতে কিছুটা ঘড়ির ডায়ালের মতো। একটা ডায়েরিতে এত কিছু দেখে বিস্ময়ে কথা বলা ভুলে গেলেন তিনি। বুঝতে বাকি রইল না বিশেষ কারো কিছু হবে এটা। আর সুন্দরের প্রতি মানুষের কৌতূহল বরাবর একটু বেশি, উনিও ব্যতিক্রম নন। তাই ডায়েরি খোলার জন্য টানাটানি শুরু করলেন, কিন্তু খুলল না। এমনভাবে আটকে আছে যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। শক্তি খাটিয়েও খুলতে না পেরে বিরক্তই হলেন। নীল পাথরটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরলেন। পুশ বাটন স্প্রিং লক ভেবে একই কাজ করলেন, কিন্তু সেটা না দেবে আঙ্গুলের ছয় পাথরটি ডানে বামে ঘুরে গেল। এটা খোলে কিভাবে? চাবি লাগে? তাহলে চাবিটা কোথায়? আরও কিছুক্ষণ ডায়েরিটা নিয়ে গবেষণা করে খুলল না দেখে রেখে দিলেন। শুদ্ধ কফির মগে চুমুক দিতে দিতে ফুটেজ দেখে ডায়েরিখানা বের করলো। ডায়েরির নিচে ছোট্ট করে লেখা ক্রিমিনাল। সন্ধ্যার দিকে তার ফোনে একটা কোড এসেছে। কিসের কোড তখন না বুঝলেও এখন বুঝতে বাকি রইল না। যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বারের লাস্ট ডিজিট 79, স্যান্ডির নাম্বারে শেষ ডিজিট 79, তাই স্যান্ডি ভেবেছিল। পরে অবশ্য কল ব্যাক করে নাম্বার বন্ধ পেয়েছিল। তখন না বুঝলেও এতক্ষণে বুঝলো এটা কিসের কোড হতে পারে। সে মেসেজের কোডে আরেকবার চোখ বুলিয়ে পাথর ঘুরিয়ে রোমান সংখ্যা অনুযায়ী কোড বসাতে অ্যাচ করে ডায়েরিটা খুলে গেল। মজার ব্যাপার হচ্ছে লেখাগুলো উল্টো করে লেখা। ইয়াসির সম্ভবত বাঁ হাতে ছিল, সে বোধহয় বাম হাতে লিখত। এর আগে পিস্তল বাম হাতে ধরতে দেখেছে সে, কিন্তু লেখা উল্টে কেন? উল্টো হলে পড়বে কিভাবে? সে ডায়েরিখানা নাড়াচাড়া করতে করতে হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। মাফিয়া কিংয়ের ঘটে বুদ্ধি ছিল তাহলে। লিওনার্দো দা ভিঞ্চিকে ফলো করে কিভাবে ডায়েরি লিখেছে যাতে সাধারণ মানুষ পড়তে না পারে? দারুণ তো। লিওনার্দো দা ভিঞ্চির ব্যাপারে না জানলে তো বুঝতেই পারতো না। তবে উনি ছিলেন বিজ্ঞানী। উনি নিজের নোটবুক ডায়েরি চুরি হওয়ার ভয়ে এভাবেই লিখতেন। আর এই লেখাপড়ার নিয়ম আছে।
শুদ্ধ এবার উঠে ডায়েরির পৃষ্ঠা আয়নায় ধরতে লেখা সোজা হয়ে পড়ার উপযুক্ত হলো। ইংরেজি লেখা পুরো ডায়েরি। তবে শুদ্ধ শুরুর দিকে পৃষ্ঠার একটা শব্দ পড়ল না, ইচ্ছেই হলো না, কারণ যারা ডায়েরি লিখে তাদের কাছে ডায়েরি জিনিস হচ্ছে আবেগের জিনিস। তারা ডায়েরির শুরুটা লিখে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বা প্রিয় কাউকে নিয়ে। আর সে নিশ্চিত এখানে শীতলকে নিয়ে অহরহ বাক্য সাজানো আছে, ভালোবাসা নিয়ে মাখামাখি করা গুটি গুটি স্বপ্ন সাজানো আছে। কিন্তু নিজের বউকে জড়িয়ে অন্য পুরুষের আবেগী গল্প রসিয়ে রসিয়ে পড়ার মতো ভালো মানুষ তো সে না। তাই শুরুর দিকে কোনো পৃষ্ঠা না পড়ে একদম শেষ পৃষ্ঠাখানা উল্টালো, কারণ ডায়েরির শেষে লেখা থাকে ডায়েরি দাতার জীবনের শেষ মুহূর্তের কথা। তার ভাবনাই সত্যি হলো। সে শেষ পৃষ্ঠা আয়নার সামনে ধরতে ইংলিশে একটা লেখা ভেসে উঠল। লেখার সময় কেঁদেছিল নাকি ইয়াসির খান? কালিগুলো এমন ছড়িয়ে গেছে কেন? লেখাটা ছিল, নাও আই অ্যাম টোটালি ব্রক। এই লেখার নিচে শেষবার শীতলের সঙ্গে দেখা করার তারিখটা লেখা। শুদ্ধ সেটা দেখে বেশ কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, কংগ্রাচুলেশন ইয়াসির খান। এরপর রুম সংলগ্ন ল্যাবের একটা ড্রয়ারে আপাতত সেটা রেখে দিল। এটা এখানে রাখার সময় খুবই সীমিত। শীতল বাড়িতে পা রাখার আগে এটাকে নিবাস থেকে সরিয়ে ফেলবে। শত্রু সবসময় শত্রুই হয়। শত্রু হয়ে শত্রুর জিনিস বয়ে বেড়ানো শত্রুতার নিয়মে পড়ে না। ঘড়ির কাঁটা তখন 3টার ঘরে স্থির। শুদ্ধর বিছানায় শরীর এলিয়ে দিল, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম নেই। এদিক ওদিক করে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে উঠে বসলো। রুমের ভিতর পায়চারি করে দাঁড়ালো ব্যালকনিতে, চোখ তুলে তাকালো আকাশের দিকে। শীতলের সঙ্গে দেখা করতে যেত তখন সময় যেন রীতিমতো দৌড়াতো, অথচ আজকে এক একটা সেকেন্ড যেন বছরের সমান। কখন ফজরের আজান দিবে, কখন ভোর হবে, আর কখন সে যাবে শীতলকে আনতে, এসব ভেবে তার অস্থিরতা সীমানা ছাড়ালো। রুমে ফিরে ড্রয়ার খুলতেই নজরে পড়লো হানিমুন প্যাকেজের জন্য কাটা এয়ার টিকিটের দিকে। শীতলের ভীষণ ইচ্ছে ছিল নরওয়ে যাবে। নরওয়ের খোলা আকাশের নিচে তার হাত ধরে হাঁটবে। সেও যেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার আগে সব লণ্ডভণ্ড হয়ে গেল। শীতলকে নিয়ে সে কখনো দূরে কোথাও যায়নি। শীতল জানে না তার বিশুদ্ধ পুরুষ বাড়িতে এক, বাইরে আরেক। সে জানে না বিশুদ্ধ পুরুষ ভ্রমণ পিপাসু। সে জানে না তার বুকের সঙ্গে বেঁধে স্কাই ড্রাইভিং করার ভীষণ শখ তার বিশুদ্ধ পুরুষের। এমন আরও অনেক ইচ্ছে শীতলকে নিয়ে মিটাবে ভেবে তার অনেক ইচ্ছে অপূর্ণই রয়ে গেছে। সে ফিরুক, কিছুদিন পর তাকে নিয়ে এবার অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। নতুন করে ব্যাঙাচিকে তার আরেক রূপের সঙ্গে পরিচয় করাবে। এসব ভাবতে ভাবতে তার নজর পড়ল ছোট্ট একজোড়া নুপুরের দিকে। সেটা দেখে সে মলিন হেসে ড্রয়ার লক করে বিছানায় শরীর এলিয়ে দিল। উপর হয়ে শুয়ে ল্যাপটপ অন করলো। একটা ফাইলে ঢুকতে স্ক্রিনে ভেসে উঠল শীতলের পুরনো অনেক ছবি, তাদের বিয়ের মুহূর্তগুলো। এইসব দেখে ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল। একে একে সব ছবিগুলো দেখতে দেখতে কখন চোখ জোড়া দুটো বুঝে এলো টেরও পেল না। ঘুমানোর আধা ঘন্টা হয়নি, হঠাৎ অদ্ভুত অনুভূতিটা হলো তার। খুব নরম তুলতুলে ছোট্ট একটা আঙ্গুল তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলখানা আঁকড়ে ধরল। স্পর্শটা এতটাই জীবন্ত মনে হলো সেও আঁকড়ে ধরল। ঠিক তখনই কেউ কান্নারত কণ্ঠে, অভিমানী কণ্ঠে বলল, আমাকে আসতে কেন দিলে না বাবা? এইটুকু শুনে চমকে উঠে বসলো শুদ্ধ। বুকটা ধরফর করছে, গা ঘেমে একাকার। শূন্য ঘর, কেউ নেই। সে মাথা চুল খামচে ধরল। মানুষ জানি অতিরিক্ত বেশি চিন্তা করে, ভাবে সেটাই স্বপ্ন দেখে, কিন্তু অবুঝ মন তো মানে না। সে ভেতরে জমা হাহাকার চেপে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে এলো। কোনো দিকে না তাকে ভান্তের মতো এসে দাঁড়ালো বাগানে সেই ছোট্ট কবরটার পাশে। এখন মধ্যরাত, চারিপাশে স্তব্ধ। এদিন অদৃশ্য ও ব্যথাখানা লুকিয়ে রাখলেও আজ আর পারল না। কানে এক নাগারে ভাসতে থাকলো অভিমানে সুরে বলা অভিযোগখানা, আমাকে আসতে কেন দিলে না বাবা? বুকের গহীনে রাখা ঠিক একই অপরাধ বোধে পড়তে লাগলো সে। পোড়ার অনুভূতি রূপ নিল কান্নায়। হাঁটু গেড়ে কবরের ভেজা মাটির উপর বসে পড়ল শুদ্ধ। চোখের কোণ বেয়ে ঝরতে থাকলো নোনা জলের ধারা। সে কয়েক সপ্তাহের ভ্রূণ ছিল মাত্র, দুনিয়ার আলো বাতাস ছয়নি, তবুও তার মনে এতখানি মায়া কিভাবে জড়িয়ে দিয়ে গেল? কেন হাজার চেষ্টা করেও তার কথা ভোলে না? কেন সেসব মনে পড়ে কষ্ট বাড়ে? আজ ঘুমের ঘোরে তবে কি সে এসেছিল? ফোপানো স্বরে অভিযোগ জানিয়ে গেল। তার আদেশেই তো অ্যাবর্শন হয়েছিল। এই কথা ভেবে বুকের ভেতরের আর্তনাদ দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। শুদ্ধ কবরের মাটি দুহাতে খামচে ধরল। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। যে সন্তানকে কোনোদিনও কোলে নেওয়া হলো না, তার জন্য এত মায়া কেন? কেন এত কষ্ট? সে মাটি আঁকড়ে আওড়ালো। সেদিন যদি তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে না হতো, তাহলে আমি নিজের জীবন দিয়ে হলেও তোমাদের আগলে রাখতাম। অনেকেই বলেছিল তোমার মাকে বাঁচিয়ে ভালো করেছি, স্ত্রী থাকলে আবার বাবা হওয়া যাবে, কিন্তু তারা এটা বোঝেনি যে তোমার মায়ের নিঃশ্বাস সচ্ছল রাখতে গিয়ে আমি তোমার ছোট্ট বুকের স্পন্দন স্তব্ধ করে দিয়েছি। সবাই বুঝ দেয় তোমার জন্য কষ্ট না পেতে। তুমি তো ভ্রূণ ছিলে মাত্র, তোমার রূপ ছিল না, নাম ছিল না, তুমি ছেলে নাকি মেয়ে তাও জানি না। অথচ তোমার অস্তিত্বের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি পরিচয় দিয়ে দিয়েছিলাম যে তুমি আমার সন্তান, আমার রক্ত। কিন্তু ভাগ্যের পরিহাসে তোমাকে হারিয়ে ফেললাম।
হারানোর আদেশটাও আমাকে দিতে হয়েছিল। তোমার যখন হাতে পেয়েছিলাম, বুকে পাথর তুলে মাটির নিচে শুয়ে দিলাম। তবে আমি তোমাকে ভুলিনি, বলতেও পারবো না। কেন জানো? কারণ তুমি আমাদের প্রথম সন্তান, যাকে আমরা বুকে ধরে নিতে পারিনি। আমি সরি বাবা, খুব সরি। আমি খারাপ বাবা, ভীষণ খারাপ, যে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে সন্তানকে উৎসর্গ করতে হয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ সেখানে বসে কাঁদল শুদ্ধ। আজকে শীতল ফিরে আসবে, তার সামনে এভাবে কাঁদতে পারবে না, বুঝতে দেওয়া যাবে না বুকে জমানো কষ্টটুকু। অতঃপর কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে রুমে যেতে সায়ানো রুমে ফিরে এলো। তার চোখ দুটো লাল হয়ে আছে। শুদ্ধ যখন বের হচ্ছিল তখন রান্নাঘরে ছিল। ভাইকে যেতে দেখে সেও গিয়েছিল। অদূরে দাঁড়িয়ে দেখলো শক্ত আবরণে ঢাকা শুদ্ধর বুকে জমা হাহাকার। পিলার ধরে নিজে কিছুক্ষণ কাঁদলো। শুদ্ধ চলে আসবে তখন তার আগে রুমে ঢুকে গেল। কিছু কিছু জিনিস একা সামলাতে দিতে হয়। সায়ন রুমে ফিরে মাথা নিচু করে চুপ করে বসে রইল। চোখের পানি বাদ মানছে না। স্বর্ণের কাছে গিয়ে ওর পেটে চুমু খেয়ে শুতে স্বর্ণ তার বুকে মাথা রাখলো। ফিসফিস করে বলল, আজ প্রথমবার দেখলে তাই কষ্ট পাচ্ছ। আমি প্রায় দেখি শুদ্ধ ভাই মাঝরাতে বাগানে গিয়ে বসে থাকে। সব আমার জন্য। আমি আমার ভাই বোনের ঋণ কিভাবে শোধ করবো জান? ওদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি যে ওদের চোখের পানি দেখতে পারি না, আমার যে বুক ভেঙে আসে, আমার মরে যেতে ইচ্ছে করে। এসবে তোমার হাত নেই, নিজেকে অপরাধী ভেবো না। দেখি আমার কাছে এসো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। সায়ন কিছু বলতে গেলে স্বর্ণ তার কপালে চুমু এঁকে না বোধক মাথা নাড়ালো। তারপর মাথায় হাত বুলালে সায়ন একটা সময় ঘুমিয়ে গেল। স্বর্ণ খোলা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, তুমি কল্পনা করতে পারবে না তোমার শীতল, তোমার শুদ্ধ তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তোমার জন্য তারা কত দূর অবধি যেতে পারে। চৌধুরী রক্ত না হয়ে তাদের কতটা জুড়ে আছো সেটা তোমার ধারণারও বাইরে। আর যারা আমার ভালোবাসার মানুষের জন্য এত কিছু করতে পারে, সুযোগ পেলে তাদের জন্য আমার জান কোরবান করতেও দুবার ভাববো না। মনে মনে সব ভাবতে ভাবতে তার চোখ দিয়েও দু ফোঁটা পানি ঝরে গেল। রাতের গাঢ় অন্ধকার তখন ফিকে হয়ে এসেছে। পূর্বাকাশে ফুটতে শুরু করেছে রূপালী আলোর রেখা। প্রকৃতি তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারিদিকে স্তব্ধ, ঘুমে তলিয়ে আছে শহরবাসী। তখন প্রকৃতির নিস্তব্ধতা ভেঙে ফজরের আজান ধ্বনি শোনা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবেই পুরো আজান শেষ হলো। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বুকে শাহাদাত চৌধুরীর ছবি আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছেন সিমিন। এতক্ষণ চোখ বন্ধ করে আজানের জবাব দিচ্ছিলেন। আজানের জবাব কিভাবে দিতে হয় সেটাও শাহাদাত চৌধুরীর কাছ থেকে শিখেছিলেন। গল্পে গল্পে অনেক কিছুই শেখাতেন তিনি। ভিডিও কল দিয়ে কাপড় গোছাতে গোছাতে দুজন মিলে গল্পের ঝুলি খুলে বসতেন। বাড়ির ছেলেমেয়েরা কে কি দুষ্টামি করলো, কে ব্যথা পেয়েছে, কার জ্বর এসেছে, কে ঠিকঠাক মতো ঘুমাচ্ছে না, খাচ্ছে না, সব খুঁটিয়ে খুঁটিয়ে বলতেন। মেয়েরা অকারণে জেদ করে, শীতলটা একদমই পড়াশোনা করতে চায় না, এমন কত শত অভিযোগ জানাতেন। মন খারাপ হলে ভিডিও কল দিয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকতেন। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শাহাদাত চৌধুরী চট করে বুঝেও যেতেন সহধর্মিনীর মন খারাপ। তখন সুন্দর করে হেসে বলতেন, আমার বেগম জানের মুখে মেঘ জমেছে কেন? বর্ষণ কি আজ নামবে? তোমার যাওয়ার কতদিন এই এক বাক্যে সহধর্মিনীর মনের অবস্থা বুঝে যেতেন। মন খারাপের কারণটা যে ওনার বুঝতে বেগ পেতে হতো না। তখন হাসাতেন, মেয়েদের সাহায্যে সারপ্রাইজ গিফট দিতেন। মাঝে মধ্যে এমন কাজ করতেন সবার সামনে লজ্জায় পড়তে হতো। এ নিয়ে রাগও হতো, হাসিও পেত। একবার ঝগড়া করে সারাদিন ফোন বন্ধ করে রেখেছিলেন। পরে ফোনে না পেয়ে শুদ্ধকে দিয়ে 101টা লাল গোলাপ কিনিয়ে সরি লেখা চিরকুট পাঠিয়েছিলেন। মধ্যরাতে শুদ্ধ গোলাপের তোড়াটা দিতে দিতে বলেছিল, তোমার ছোট্ট মানুষটা ভুল করেছে, এবারের মতো মাফ করে দাও। ফোন অন করো, তাদের মেজের সবাই ভাত পা ছড়িয়ে কাঁদার প্রস্তুতি নিচ্ছে। শুদ্ধর কথা শুনে লজ্জায় 3 দিন ছেলেটার সামনে যেতে পারেননি। তবে যতই ঝগড়া হোক একদিনের বেশি কথা না বলে থাকতে পারতেন না কেউ। শাহাদাত আদুরে সুরে কথা বললে এক নিমিষে মন খারাপে রেশ মুছে যেত। তখন পেটের কথা হড়হড় করে উগলে দিতেন। এখন কথা বলার মানুষটি আর নেই। পেটের কথা উগলাতেও বুকটাও ভার হয়ে আসে। চোখ চাপে অশ্রু ঝরে, কিন্তু বলতে পারেন না, কারণ কথার সঙ্গে হারিয়ে গেছে ওনার ভালোবাসার মানুষটিও। আজকাল রাতে ঘুম আসে না, রাত জেগে বসে থাকেন, নয়তো কোরআন পড়েন। উনি আজকে অপেক্ষা করছেন নতুন এক সকালের, যে সকালে ওনার কলিজার টুকরা বাড়ি ফিরবে। আম্মু আম্মু করে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়বে, আবার আগের মতো নানান বায়না ধরে অতিষ্ঠ করে তুলবে। হঠাৎ ওনার খেয়াল হলো আজান থেমে গেছে, নামাজের সময়ও চলে যাচ্ছে। উনি তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটলেন। তারপর অজু করে এসে শান্ত মনে নামাজে দাঁড়িয়ে গেলেন।
ফজরের আজানের পর শুদ্ধ রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়ালো। তার পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, পাশাপাশি গাড়ি আর বাইক পার্ক করা। সে আজ গাড়ি না নিয়ে বাইক নিয়ে হেঁটে হেঁটে গেটের কাছে গেল। বাইকের শব্দ সায়নের কানে গেলে জেগে যেতে পারে। অন্ধকারে থাকতে বের হচ্ছে দেখে নিশ্চিত চেঁচামেচিও শুরু করবে। তারপর তার সঙ্গে না পেরে নিজে বাইকে চেপে বসতে পারে। তারই তো ভাই, হাড়ে হাড়ে চিনে সে। তাই একেবারে গেটের বাইরে এসে বাইক স্টার্ট করলো শুদ্ধ। তারপর মসজিদে গিয়ে নামাজ আদায় করে গেল গোরস্থানের দিকে। সেখানে শাহাদাত চৌধুরীর কবর জিয়ারত করে সদ্য জন্মানো কিছু ঘাস উপড়ে ফেললো। দুই একটা শুকনো আম পাতা পড়েছিল, সেটাও সরিয়ে ফেললো। তারপর রওনা হলো কেন্দ্রের দিকে। তখন ভোরের আলো কেবল ফুটতে শুরু করছে। সূচনা হচ্ছে নতুন একদিনের। আজ নববর্ষ। রাস্তায় মানুষ গিজগিজ করবে, যানজট বাঁধবে, জ্যামে আটকানোর ভয়ে সে সকাল সকাল বেরিয়েছে। যদিও এটা অজুহাত মাত্র। আসলে রুমে মন টিকছিল না, বাড়িতে ভালো লাগছিল না, ধৈর্য কুলাচ্ছে না। তাছাড়া যাবেই তো, একটু আগে গেলে ক্ষতি কি? মনে মনে এসব ভেবে গতি বাড়িয়ে বাইক চালাতে লাগলো। ফাঁকা রাস্তা, টাইম বেশি লাগবে না। ঘড়িতে যখন 6টা তখন সায়নের নাম্বার থেকে কল এলো। সে বাইক থামিয়ে কল রিসিভ করে জানালো রওনা দিয়েছে। সে একা যাচ্ছে দেখে বকাবকি করে কল কাটলো। জানালো সেও আসবে, কিন্তু শুদ্ধ বারণ করলো। কি দরকার ভাঙা পানি ছুটে আসার? অতঃপর এক বুক আশা নিয়ে কেন্দ্রে পৌঁছালো শুদ্ধ। ঘড়িতে তখন সকাল 7:30, অথচ কেন্দ্রের কার্যক্রম শুরু হয় সকাল 9টায়। শুক্র শনি সহ সরকারি ছুটির দিন কেন্দ্র বন্ধ থাকে। সচরাচর স্পেশাল পার্সন ছাড়া সরকারি ছুটির দিনগুলোতে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হয় না। তবে শীতলকে দেওয়া হচ্ছে, কারণ সময় মতো তার কাগজপত্র জমা এবং সব ঠিকঠাক থাকায় তা সম্ভব হয়েছে। আর এটাকে সম্ভব করেছে ইফতেখার নাবিল। এজন্য শুদ্ধ ওনার প্রতি কৃতজ্ঞ। আজ সম্ভবত ইফতেখার নাবিল উপস্থিত থাকবেন না। ছুটির দিন হলেও দু একজন অফিসার কেন্দ্রে থাকেন, আর ওনাদের সঙ্গে গত রাতে ইফতেখার নাবিল কথা সেরে রেখেছে। জানিয়েছে ফর্মালিটিস গত রাতেই সম্পূর্ণ করা হয়েছে। বের হওয়ার সময় যেন তাদের হেনস্থা না করা হয়। যে কাজ বাকি রয়েছে দ্রুত সেরে যেন ছেড়ে দেওয়া হয়। শুদ্ধ কেন্দ্রের বাইরে বাইকের উপর বসে আছে। মাথা ব্যথায় চোখ তুলে তাকাতে পারছে না। তাই কিছু খেয়ে মেডিসিন নিল। গায়ে জ্বর আসার পূর্বাভাস। ঘড়ির কাঁটা ঘুরে 7টা, 8টা, 9টা, 10টা বেজে 10 মিনিটে ভেতরে প্রবেশের অনুমতি পেল সে। রাগে শরীরখানা জ্বললেও নীরবে শুয়ে নিল। আর কিছুক্ষণই অতঃপর শুদ্ধকে বসিয়ে রেখে শীতলকে আনার জন্য একজন মহিলা পুলিশ পাঠানো হলো। সেই যে গেল, ফেরার নাম নেই। ওদিকে মুক্তির আগে জেলের দায়িত্বে থাকা এক চিকিৎসক শীতলের স্বাস্থ্য পরীক্ষা করলেন। শারীরিকভাবে সুস্থ কিনা বা তার শরীরে আঘাতে চিহ্ন আছে কিনা সেটা নোট করে নিলেন, যাতে বের হওয়ার পর বাড়ির লোক আঙুল তুলতে না পারে। শীতলকে যেদিন গ্রেফতার করা হয় সেদিন পরনে ছিল কলেজ ড্রেস। মাথায় সাদা হিজাব থাকলেও কানে গলায় হাতে ছিল বাড়িতে পরা সাধারণ গয়না। একটা প্রাপ্তি স্বীকার রসিদের স্বাক্ষর নিয়ে সেসবও ফেরত দেওয়া হলো। বন্দির পোশাক বদলে শুদ্ধর আনা পোশাক পরতে বলা হলো। সেসব নিয়ে শীতল নিজেকে পূর্বের সাজে সাজালো। এরপর মহিলা পুলিশের সঙ্গে ধীরে ধীরে অফিস রুমে এসে দাঁড়ালো। তার উপস্থিতি বুঝে শুদ্ধ তাকাতেই দুজনের চোখাচোখি হলো। কেউ দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে একে অপরের দিকে তাকিয়ে রইল। দুজনার চোখের কোণেই জল জমলো। ঠোঁটে ফুটলো এক চিলতে প্রাপ্তির হাসি। শীতলের পরনে তার দেওয়া গোলাপি রঙের গোল জামা, সঙ্গে সাদা সালোয়ার আর ওড়না। চুলের লম্বা বেনুনি সামনে এনে রাখা, কানে ছোট স্বর্ণের দুল, গলায় চেনার হাতের আঙ্গুলে তার দেওয়া রিং, পায়ে একজোড়া ঝুনঝুটি ছাড়া চিকন নুপুর। অবশ্য গোলগাল আদুরে মুখখানা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি, তবে শুদ্ধর কাছে খুব আদুরে লাগছে। এই তো তার ব্যাঙাচি। এভাবেই তো স্বাস্থ্য তার শীতল। এই সাজ, এই মুখ, এই চাহনি, এই হাসি, সব তার চেনা, খুব আপন। এইসবেই তো তার ভালো থাকা লুকিয়ে আছে। আগে ছোট্ট শরীরটাকে বুকে জড়িয়ে নিজে শান্ত হতো, শান্তি পেত। এদিকের সব কাজ শেষ। চূড়ান্ত রেজিস্টারে স্বাক্ষর করে শীতল শুদ্ধর সঙ্গে বেরিয়ে এলো। লোহার গেটের বাইরে এসে মেয়েটা প্রাণ ভরে শ্বাস নিল। মুক্তির স্বাদ অন্যরকম, একটা অন্যরকম আনন্দ। কখনো পাখি পুষবে না। বন্দি জীবন ভীষণ কষ্টের, এতটাই কষ্ট যে ভাষায় প্রকাশ করার মতো না। শীতল কোনো কথা না বলে চুপচাপ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ বাইকের উপর বসে শীতলের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থাকতে দেখে সে কিছু না বললেও শীতল বলল, আপনার চোখের পাতা ফোলা কেন? কই? কথা লুকাবেন না। কিছু কি হয়েছে? কেউ কিছু বলেছে? কে কি বলবে? সেটাই তো জানতে চাইছি। শুদ্ধ শীতলের মুখের দিকে তাকিয়ে রইল। তার ব্যাঙাচি কি চালাক হয়ে গেল নাকি? এত চালাক হলে তো সমস্যা, নিজেকে লুকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। তাই খ্যাক করে বলল, কিসব ভুলভাল দেখছিস? এই জন্য বেশি বেশি করে মাছ খেতে বলেছি। আসতে দেরি হলো যে, অপেক্ষা করছিলাম, রাতেও ঘুমোতে পারিনি। কেন পারেননি? শীতল জবাব দিল না। এমন ভাব করছে যেন কিচ্ছুটি জানে না। শুদ্ধ বুঝেও না, বোঝার ভান করে এক ভ্রু উঁচু করে প্রশ্ন ছুড়ল, আমার কাছে আসার জন্য এত তারা? আমার বই গেছে আপনার কাছে যেতে, বাড়ি যাব তাই। ও, আমি ভেবেছিলাম কেউ আমার জন্য বেকুল। কি আর করার, বাড়ি যাও বলে কথা, তাই তো। উবার কল করে দিচ্ছি, উবারে চলে যান।
এই কথা শুনে শীতল তড়িঘড়ি বাইকের পেছনে বসলো। বসাটা বোধহয় একটু জোরেই হয়ে গেছে। দুলে উঠলো বাইক, ঠোঁট কামড়ে হাসলো শুদ্ধ। তারপর বাইক স্টার্ট করলো। সে বউটাকে একটু জড়িয়ে ধরবে, দারোয়ান এদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন গরিবে সিনেমা চলছে। বাইকের গতি বাড়াতেই পাগলাটে সমীরণ এসে ছুঁয়ে গেল তাদের শরীর। বাতাসের দাপটে উঠতে লাগলো শীতলের চুল আর ওড়না। শীতল হঠাৎ আলতো করে শুদ্ধর পিঠে গাল ঠেকালো। চোখ বুজে মন ভরে শ্বাস টানতে লাগলো। কতদিন পর সে চোখ বন্ধ করে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে বসে রইল। আজ পহেলা বৈশাখ, পুরো শহর রঙে ঢঙে সেজেছে। চারিদিকে মানুষের ভিড়। বেশিরভাগ মানুষের পরনে লাল সাদা রঙের পোশাক। রাস্তার মোড়ে মোড়ে সাউন্ড বক্সে বাজছে নববর্ষের গান, কোথাও ঢাক ঢোলের শব্দ। আর একটু এগোতে বিশাল বড় মাঠে মেলা বসতে দেখা গেল। কত কিছু নিয়ে বসেছে সেই মেলা, কত জিনিস, কত প্রকারের সব জিনিস। খাবারের দোকানগুলোতেও প্রচুর ভিড়। এখন যা আছে আছে, তবে বিকেলে মেলা আরো জমজমাট হবে। তখন শুদ্ধ বাইকের গতিটা একটু কমিয়ে বলল, নামবে? না, বাড়ি যাব। শরীর খারাপ করেছে? শান্তি লাগছে। থমকে গেল শুদ্ধ। মিররের দিকে একবার তাকালো, তারপর পুনরায় বলল, আমি পকেট ফাঁকা করতে প্রস্তুত। বাইক থামাই? বিকেলে আসবো। আলতা চুরি আরো কিসব লাগবে না? পরে নেব। কিছু খেতে খেতে যাই। বাড়ি যাব। শুদ্ধ কথা বাড়ালো না, বাইকের গতি বাড়িয়ে দিল। তাতে শীতল আরো শক্ত করে শুদ্ধকে আঁকড়ে ধরল। পিঠে মাথা ঠেকিয়ে চোখ বুজে নিশ্চুপ হয়ে রইল। মানুষটাকে ছুঁয়েও যেন শান্তি। চোখের পানিতে শুদ্ধ শার্টের কিছু অংশ ভিজে গেছে, সেটা অনুভব হতে শুদ্ধ হঠাৎ এক হাত বাড়িয়ে দিলে শীতল সেটা খপ করে ধরল। দেহে প্রাণ থাকাকালীন শুদ্ধ যতবার যতভাবে তার দিকে হাত বাড়াবে, সেও ততবার ততভাবে ইশারা দেবে। এভাবে চলতে চলতে বাইকটা পাড়ার মোড় ক্রস করতে সামনে পড়ল তাদের পারিবারিক কবরস্থান, যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে তার বাবা। শীতল ছটফটিয়ে উঠলে শুদ্ধ বাইক থামালো। মাটিতে ধাপ রাখার আগে ঝরঝরিয়ে অশ্রু ঝরে গেল। দুজনাই নামলো। বাইরে দাঁড়িয়ে শুদ্ধ শাহাদাত চৌধুরীর কবরখানা দেখালো। এটা কেমন মুহূর্ত! সে আছে, পুরো পৃথিবী আছে, বাবার নাম আছে, পরিচয় আছে, অথচ বাবাটাই নেই। শীতল অশ্রু ভেজা ঝাপসা দুই চোখে তাকিয়ে করুণ সুরে বিড়বিড় করলো, বাবা, ও বাবা, এই দেখো না, আমি এসেছি। অপর পাশ থেকে সাড়া পেল না। সাড়া দেওয়ার পথ যে চিরতরে বন্ধ হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকলে কাঁদতেই থাকবে। তাই শুদ্ধ আবারও পরে আসবে বলে বাইকে উঠে বসলো। আফসোসে বুক ফেটে গেল শীতলের। বাবা জীবিত থাকলে বুকে ঝাঁপিয়ে পড়তে পারত। মৃত বলে কাছে যেতে পারছে না। মেয়ে বলে সৃষ্টিকর্তা কবর জিয়ারত করার সুযোগও দেননি। তাতে কি, জায়নামাজে বসে বাবার জন্য মন খুলে দোয়া করবে। মেয়ের দোয়া নিশ্চয়ই বাবার কাছে পৌঁছে যাবে। তারপর চোখ মুছতে মুছতে পুনরায় বাইকে উঠে বসলো। আর একটু সামনে এগোতে চৌধুরী বাড়ির মূল ফটক দেখা গেল। আর একটু এগিয়ে হর্ন বাজাতে দারোয়ান চাচা গেট খুলে দিলেন। শীতল বাইক থেকে নেমে ওনার সঙ্গে হাসি মুখে কথা বলল। শুদ্ধ ততক্ষণে বাইক থামিয়ে বাগান বরাবর দাঁড়িয়ে আছে। সে কথা শেষ করে শুদ্ধর পাশে দাঁড়াতে শুদ্ধ বাগানের দিকে হাঁটা ধরলো। তা দেখে শীতল বলল, বাগানে ঢুকছেন কেন? রোদ চড়ে গেছে, ভেতরে চলুন। আয়। তাকে ডেকে ছোট্ট কবরখানার পাশে দাঁড়ালো শুদ্ধ। শীতলও গিয়ে তার পাশে দাঁড়ালো। শুদ্ধ দৃষ্টি অনুসরণ করে নিচে তাকিয়ে তড়িৎ গতিতে ঘাড় ঘোরালো শুদ্ধর দিকে। শুদ্ধ সম্মতি সূচক মাথা নাড়াতে শীতল ধপ করে বসে পড়ল। সে তো ভেবেছিল তার অংশ ড্রেনে ঠাঁই পেয়েছে, ভ্রূণ বলে কেউ দেখেনি। হেলায় ফেলায় কোথায় না কোথায় হারিয়ে গেছে, কিন্তু শুদ্ধ এত যত্ন করে স্থান দিয়েছে দেখে হাসলো সে। চোখের পানিতে ঝাপসা দেখছে, তবুও কান্নারা বাদ মানছে না। সে পরম মমতায় মাটির বুকে হাত বুলিয়ে দিল, যেন মাটি কেনা নিজের সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্নায় কণ্ঠস্বর বুঝে এসেছে। সে ঢোক গিলল, বুকটা ফেটে যাচ্ছে, দম আটকে আটকে আসছে। কি বলে ডাকবে, কোন সম্বোধনে মানাবে? নাম দেওয়ার আগেই তো হারিয়ে গেল। যদি বেঁচে থাকতো বুকে জড়িয়ে নিয়ে কত আদুরে নামিনায় ডাকতো। কিন্তু কপাল, বাবাও নেই, সন্তান নিয়ে একেবারে শূন্য হাতে ফিরতে হলো। তবুও সে ফিসফিসিয়ে ডাকলো জান পাখি। আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না শীতল। বুকের ভেতর ভেঙে আসছে। কত দামি জিনিসটা হারিয়েছে সে। আল্লাহ দিলে তারা হয়তো আবার বাবা মা হতে পারবে। আরেকজনই সে কোল বুক ঠান্ডা করবে, কিন্তু যাকে হারিয়েছে তাকে কি ভুলতে পারবে? পারবে না। প্রথম সন্তানের প্রতি সবার আবেগটা একটু অন্যরকম হয়। কাঁদতে কাঁদতে শীতলের নজর পড়ল পাশের আরেকটা কবরের দিকে। এখানে তো কারো কবর ছিল না, তার বাবার তো না। দেখে বড় মানুষের কবর মনে হচ্ছে। তার মানে তার অনুপস্থিতিতে আবারও কাউকে হারিয়েছে সে। এখন তাকে আরেকজনের বিয়োগের কথা শুনতে হবে। তার কি হারানোর মৌসুম শেষ হয়নি? তার জীবন চৈত্রময় কেন? চৈত্রের খরা জীবনের সুখগুলো কবেই হারিয়েছে। আর কত, আর কি হারানোর বাকি? তার কি হারালে চৈত্রের বিদায় হবে? এত কিছু কেড়ে নেওয়ার পর কি চৈত্রের পেট ভরছে না? তার বেহাল অবস্থা দেখে মন ভরছে না? সে কান্না ভেজা লাল বর্ণ চোখে তাকাতে শুদ্ধ একদম স্বাভাবিকভাবে জবাব দিল, ইয়াসির। কি? শীতলের চোখে মুখে একরাশ বিস্ময় খেলে গেল। হতবাক হয়ে বড়সড় কবরখানার দিকে তাকিয়ে রইল। নীল চোখওয়ালা মারা গেছে কবে? ক্রসফায়ারের আদেশ জারি ছিল তার, তবে কি ক্রসফায়ারে মারা গেছে? সে থেমে থেমে জিজ্ঞাসা করলো, ক্রসফায়ার? সুইসাইড?
শীতলের বিস্ময়ের মাত্রা দ্বিগুণ বাড়ল। চোখের সামনে ভাসতে লাগলো অপূর্ব সুন্দর একজোড়া নীল চোখ, কানে বাজতে লাগলো বাবুই ডাকটা। বা খাড়া হয়ে গেল শীতল। অন্যের জীবন থেকে সুখ ছিনিয়ে নেওয়া ওই মানুষটা সুইসাইড করেছে কেন? অন্যের জীবন নিয়ে খেলতে খেলতে বোর হয়ে উঠেছে, মুড উঠে গেছে, এই জন্য নিজের জীবনটাকেও খেলনা ভেবেছিল নাকি? কেন জানি হাসি পেল তার। হাসতে হাসতে ইয়াসিরের কবরের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে একটু জায়গা দিইনি বলে আমার সন্তানের পাশে শুয়ে পড়লেন? এত জেদ কেন আপনার? এত লোভী কেন আপনি? প্রথমে আমার সুখটুকু কেড়ে নিলেন, আমার বান্ধবীকে কেড়ে নিলেন, আমার ভালোবাসার মানুষগুলোর ক্ষতি করলেন। তারপর যখন দেখলেন আমি সন্তান হারিয়ে পাগল প্রায়, তখন আমাকে ভালোবাসার দোহাই দিয়ে নিজে মরে গেলেন। ঘুরে ফিরে সবার চোখে আমায় অপরাধী করলেন। এটা কেমন শাস্তি দিলেন আমায়? আমাকে ভালোবেসে আপনি মরেছেন, এই অপরাধ বোধ থেকে তো আপনাকে ঘৃণা করবো আমি কি করে বলুন? নাকি এটা ভেবেছেন আমার বাচ্চার পাশে শুয়ে থাকলে সব পাপ মুছে যাবে, সব ভুলে যাব আমি? এই সুযোগে যত্নাতি আদরের পায়তারে এঁটেছেন আপনি। এত কুচুটিয়া বুদ্ধি পান কোথা থেকে? আমি পারবো না আপনার কবরের যত্ন নিতে, পারবো না। কবরের পাশে গাছ লাগিয়ে কবর গাছের ছায়া তলে রাখতে কেন রাখবো আমি? আমি কিচ্ছুটি ভুলিনি। আমি ইয়াসির খান কোনোদিনও ভুলবো না। সবসময় সব জায়গায় জোর খাটিয়ে নিজের জায়গা দখল করতে হবে আপনাকে, তাই না? করবেনই তো। আপনি বরাবরই লোভী, পাপী, বদলোক একটা। হ্যাঁ, এক দুদিন বেঁচে থাকতে আমার সুখ সহ্য হয়নি আপনার। এখন মরে গিয়েও শান্তি দিলেন না আপনি। ভিলেন, সারা জীবন ভিলেনই থাকে, ভিলেন। এই কথা বলে শীতল উঠে দাঁড়ালো। দুই হাতে চোখ মুছে শুদ্ধর হাত আঁকড়ে ধরে যাওয়ার জন্য পা বাড়ালো। কি ভেবে আরেকবার পেছনে ফিরে মনে মনে বলল, আমি আপনাকে ভালোবাসার আশ্বাস দিইনি, ভালোবাসিনি। যখন যা করেছেন নিজের ইচ্ছায় করেছেন, তাই চাওয়া না পাওয়ার খেলায় আমাকে টানবেন না। আমি শুরু থেকে যার থেকে ভালোবাসা শিখেছি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি আমি। এই কথা বলে আর দাঁড়ালো না। শুদ্ধর বাহু আঁকড়ে ধরে সামনে এগোতে লাগলো। শুদ্ধ এতক্ষণ চুপ করে থাকলেও হঠাৎ একটা প্রশ্ন ছুড়ে দিল, যদি প্রশ্ন করি তোকে ভালোবাসি না কেন? তোর তো মেয়ে পাগল করার মতো নীল চোখ ছিল, অবৈধ টাকার পাহাড় ছিল, তোকে নাকি ভীষণ ভালোবেসেছিল। এই তো ভালোবাসা বেঁধেছিল যে না পেয়ে মরেই গেল। আমি তো কখনো এত ভালোবাসতে পারবো না। বিরহে মরে গিয়ে দুনিয়া কাঁপানো প্রেমের ইতিহাস রচনা করতে পারবো না। তবে শীতল এবার না চাইতেও হেসে ফেললো। শুদ্ধর বাহুতে মাথা রেখে হাঁটতে হাঁটতে বলল, সমুদ্রের নীল জলের দিকে তাকালে মন জুড়িয়ে যায়, বুকে শান্তি নেমে আসে। কিন্তু যে জল মনকে শান্ত করে তা কিন্তু তৃষ্ণা মেটাতে পারে না। তার লবণাক্ত স্বাদ পান করার যোগ্য না, বরং জোর করে পান করলে নিজেরই ক্ষতি। এই কথা শুনে শুদ্ধ হাঁটা থামিয়ে দিল। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল পাশে দাঁড়ানো শীতলের মুখ পানে, তবে মুখে আর কিছু বলল না। তবে শীতল সিমিনকে ডাকতে ডাকতে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে পুনরায় এক ছুটে ফিরে এলো। এভাবে আসায় শুদ্ধর বুকে সজোরে ধাক্কাও খেলো। শুদ্ধ ব্যথা পেয়েছে। সে ধমকে কিছু বলার আগে শীতল তার পেছনে লুকালো। তখন একে একে সায়ন, রুবাব, অর্ক, হাসান, কামরান, স্যান্ডি, আজম বেরিয়ে এলো। সায়নের হাতে ফুলের মালা। সে হাসতে হাসতে মালাটা শুদ্ধর গলায় পরিয়ে দিতে বাকি সহ একসাথে গাইতে শুরু করলো, সোয়া চন্দন ফুলের মালা। গানটা গাইতে গাইতে শুদ্ধ শীতলের চারিপাশে ঘুরছে তারা। এদের কাণ্ড দেখে শুদ্ধ বিরক্ত মুখে দাঁড়িয়ে রইল। রোদের মধ্যে দাঁড় করিয়ে এসব করার মানে হয়, তাই বিরক্তির সুরে বলল, থামবে তোমরা? পাগল ছাগলের মতো কিসব করছো? শুদ্ধর কথায় থেমে গেল তারা। ধমক খেয়ে একে অপরের দিকে তাকিয়ে মন খারাপ করে ভেতরে চলে গেল। একটু মজা করতে চেয়েছে, না হয় তেবল এভাবে ধমকাবে? তাদের কি মান সম্মান নেই? শুদ্ধ নিজেও ভ্রুকুচকে নিল। তার গুণধর ভাই ও বন্ধুরা এত ভদ্র হয়ে গেল, হলে তো ভালোই। সে এবার পিছনে লুকানো শীতলকে বলল, বাড়ি এসে ছোটাছুটি শুরু হয়ে গেল, হাতে চালাকার তুলতে হবে। এই কথা বলে শীতলকে নিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখন আবারও সবটা হাজির। মুখ বেজার করে পথ আটকে দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়ালে ঢুকবে কিভাবে? তাদের সরতে বলবে। তার আগে আচমকা ঝপাত করে পরপর কয়েক বালতি রঙ্গোলা জল এসে পড়ল ওদের গায়ে। এরপর একযোগে শোনা গেল, শুভ নববর্ষ, রঙে রঙে রঙিন হোক তোমাদের জীবন। মুহূর্তে কাক ভেজা হয়ে গেছে শীতলা শুদ্ধ। এই পুণ্যের কাজখানা করে দাঁত বের করে হাসছে সায়ন, রুবাব, অর্ক, স্যান্ডি, হাসান, আজম, কামরান, সাম্য, সৃজন। এদের এখন কি বলা উচিত ভেবে পেল না শুদ্ধ। ভিজে পুরো একসা হয়ে কটমট করে তাকিয়ে রইল ভাই ও বন্ধুদের দিকে। বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলল, তোমরা কি মানুষ হবে না? কি করলে এটা? না, মানুষ হয়ে আর কি হবে, একদিন তো মরেই যাব। এই কথা বলে নিজেরা নিজেরাই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তখন সিরাত হন্তদন্ত এসে আরেক বালতি রং শুদ্ধ শীতলের গায়ে ঢেলে দিলেন। শুদ্ধ শীতল হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেজমার দিকে। কিছু বলার সুযোগ পেল না তারা। তার আগে উনি সায়নদের দিকে তাকিয়ে বললেন, হতচ্ছাড়ার দল, যেই আমি মাছ উল্টাতে গেছি অমনি আমাকে ছাড়াই কাজ সেরে ফেলেছিস। কি ভেবেছিস
নিজেরাই টাকা হাতাবি? খবরদার, ভুলেও এ কথা ভাববি না, নয়তো তোরাও আজ তোদের বউ পাবি না। এই কথা বলে শুদ্ধর পেছনে দাঁড়ানো শীতলের দিকে তাকালেন। ভাইদের কাণ্ডে শীতল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এতদিন পর বাড়ি ফিরে শেষে কিনা রঙ্গলা জল দিয়ে অভিনন্দন, যদিও ব্যাপারখানা মন্দ লাগেনি। বাড়ি ঢুকতেই তাকে বলা হয়েছে শুদ্ধর পাশে দাঁড়াতে, তাদের নিয়ে রাজকীয় অভিনন্দন জানানো হবে। এই কারণেই তো দৌড়ে এসে পেছনে লুকালো। এতদিন পর শীতলকে দেখে সিরাত এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে নিতে সিমিন সিতারা শখ স্বর্ণ ঐশ্বর্য উপস্থিত হলো। চোখে জল নিয়ে চলল মিলন পর্ব। শারাফাত, সাফওয়ান চৌধুরী এসবার পরে মেয়েটার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন। শীতল ভেবেছিল আর কাঁদবে না, কিন্তু বেহায়া চোখে জল শুনলে তো। আজ বাড়িতে বড় আব্বু, মেজো চাচ্চু আর তার বাবা থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? শীতলের চোখে পানি দেখে শারাফাত চৌধুরী তার মাথার উপর ভরসার হাত রাখলেন, আদুরে স্বরে বললেন, আমার মা আজকাল আমাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে। বড় আব্বু পর হয়ে গেছে, তাই না? অথচ তোমার বাবার আগে আমার আঙ্গুল আটকে ধরেছিলে তুমি। আমি কোলে বুকে করে তোমাকে বড় করেছি। আমার আরেক মা তুমি। তুমি সামান্য কষ্ট পেলে এখনো আমার বুকে এসে বিঁধে, অথচ তুমি তোমার বাবার জন্য কেঁদেই যাচ্ছ। আমি কিছু না, বাবা নেই, বড় আব্বু আছে না? শীতল শারাফাত চৌধুরীর হাতটা কপালে ঠেকিয়ে নীরবে অশ্রু ঝরালো। সে ভোলেনি, বাড়ির কাউকে ভোলেনি, কারো ভালোবাসা ভুলেনি, আপনদের ভোলে। তখন সাফওয়ান চৌধুরী গরম জিলাপি এনে শীতলের মুখের সামনে ধরে বললেন, শুধু তোমাকে না ভাই, আমাকেও বাতিলের খাতায় রেখেছে। শীতল জিলাপিতে একটু কামড় দিয়ে সাফওয়ান চৌধুরীর হাতটা ধরল। উনি যত্ন করে শীতলের চোখের পানি মুছে দিলেন। এত কান্নাকাটি সহ্য হলো না শখে। সে বোনকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরল, কাঁদতে বারণ করে যত্ন করে মুখ মুছিয়ে দিল। এদিকে সিমিন এখনো চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছেন, ছলছল চোখে তাকিয়ে আদরের মেয়েকে দেখছিলেন। শীতল একে একে স্বর্ণ ঐশ্বর্য সিতারার সঙ্গে কথা বলে এগুলো মায়ের দিকে। মা মেয়ে কারো মুখে কোনো কথা নেই। শীতল মুখে কিছু না বলে মাকে জড়িয়ে ধরল, মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপাতে লাগলো। সিমিন নিজেও নীরবে কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল দিয়ে তার মাথা মুখ যত্ন করে মুছে দিলেন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে সবাই ঘুরে তাকালেন বাইরে দাঁড়ানো ছেলেগুলোর দিকে। সায়নরা কেউ শুদ্ধকে বাড়ির ভেতর আসতে দিচ্ছে না, ঢুকতে গেলে রঙ্গলা জল ছুঁড়ে মারছে। এটা হচ্ছে শুদ্ধর প্রতি তাদের রাগের বহিঃপ্রকাশ। কারণ তারা শীতলকে আনতে যেতে চেয়েছিল, কিন্তু শুদ্ধর জন্য হয়নি। সে বের হওয়ার আগে সবার রুম বাইরে থেকে লক করে গেছে, যাতে কেউ রুমের বাইরে আসতে না পারে। পরে দারোয়ান এসে দরজা খুললে বের হয় তারা। ততক্ষণে শীতলকে নিয়ে শুদ্ধ বাড়ির পথে রওনা দিয়েছে। শুদ্ধ কতক্ষণ বকাবকি করে না পেরে ভেজা গায়ে দাঁড়িয়ে রইল, মাথা চুলবে রঙের পানি গড়িয়ে পড়ছে। পরনের সাদা শার্টের হাল দেখার মতো না। শুদ্ধর অবস্থা দেখে রুবাব তার পক্ষ নিতেই তারও একই অবস্থা করা হলো। এরপর নিজেরা নিজেদেরকে ইচ্ছে মতো রঙে ডুবালো। ওদের অবস্থা দেখে মেয়েরা হাসছে। স্বর্ণ ঐশ্বর্যকে হালকাভাবে ছেড়ে দিলেও বাকিরা আর পার পেল না। অনেক হয়েছে দেখে শারাফাত চৌধুরী থামনাতে এলে ওনাকেও শুভ নববর্ষ চৌধুরী সাহেব বলে ইচ্ছে মতো চুবানো হলো। বড় ভাইয়ের হাল দেখে সাফওয়ান চৌধুরী পেছন থেকে কেটে পড়তে গেলে শারাফাত চৌধুরী নিজেই ভাইয়ের গায়ে পানি ছুঁড়ে ভিজিয়ে দিয়ে বললেন শুভ নববর্ষ। এটা নিয়েও হাসাহাসি চলল কতক্ষণ। অতঃপর সিতারা চৌধুরীর ধমকানিতে সব কটা থামলো। ভিজে চুপচুপে হয়ে গেছে সবাই। ভেতরে ঢুকলে বাড়ির হাল বেহাল করে ফেলবে। অগত্যা কেউ বাড়িতে না ঢুকে আজকে পুকুরে গোসল করার সিদ্ধান্ত নিল। ছেলেরা একে একে এগোলেও শুদ্ধ দাঁড়িয়েছিল। সে ভেবেছিল সুযোগ বুঝে বাড়িতে ঢুকে পড়বে। পুকুরে গোসল দিলে শরীর চুলকায়, এমনিতেই তার একটু বেশি অ্যালার্জির সমস্যা। কিন্তু শারাফাত চৌধুরী সহজে বুঝে নিলেন ছেলের মনের কথা। উনি নিজে ছেলের কাঁধে হাত রেখে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, সুন্দর মুহূর্তগুলো ধরা দিতে দু হাতে লুফে নিতে হয়, যাতে সেগুলো স্মৃতিচরণ করলে এমনি হাসি চলে আসে। আমাদের জীবনটা খুব ছোট্ট, সুখগুলো খুব দামি, এগুলোকে হেলা ফেলা করতে নেই। শুদ্ধ বাবার দিকে তাকালো। মাঝের কিছুদিন বাবার সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছিল, যার জন্য হয়েছিল। সে যখন নেই তখন মান অভিমান রেখেও লাভ নেই। তাই বাবার কথায় সম্মতি দিয়ে পুকুর পাড়ের দিকে গেল। কি এক কথায় অর্ককে খুব পচাচ্ছে সায়ন। তা দেখে শুদ্ধ বলল, রং নিয়ে মাতামাতি? ততক্ষণ শুধু ইনফেকশন হোক না, আমিও রেডি। ফিনাল আর সিরিজ কাগজ দিয়ে ডেলি ড্রেসিং যদি না করেছি আমি। এই কথা শুনে সায়নের হাসি মিলিয়ে গেল। ফাটা বেলুনের মতো মুখখানা চুপসে গেল। খুশির ঠেলায় সেসবের মনেই নেই। এবার কি হবে? ততক্ষণে হাসান, কামরান, আজম, স্যান্ডি বুক পানিতে নেমে দাঁড়িয়ে আছে, কথা বলছে নিজেরা নিজের। দিকে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে শুদ্ধ ফিচেল হেসেই যাচ্ছে। সায়নের চুপসানো মুখ দেখে পৈশাচিক আনন্দ হচ্ছে। দুই ছেলের কথা শুনে শারাফাত চৌধুরীও হাসলেন। এ নতুন কিছু না। শুদ্ধর কথার প্যাচে সায়ন বরাবরই আটকে যায়। আজও তাই হচ্ছে দেখে উনি কোনো মতে হাসি আটকে সায়নকে বললেন, এসো, আমি রং ধুয়ে দিচ্ছি।
বাড়ি গিয়ে স্যাভলন পানিতে আরেকবার শাওয়ার নিয়ে পুরো শরীরে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিলেই হবে। বাবার কথাখানা সায়নের ভীষণ পছন্দ হলো। গায়ের টি শার্ট খুলে সে সিঁড়িতে বসে পড়লো। শুদ্ধর দিকে একবার তাকিয়ে মেয়ে মানুষের মতো মুখ ভেঙচি কাটলো। তখন সাম্য আর সৃজন বেশ কয়েকটা তোয়ালে আর কয়েকটা শ্যাম্পুর বোতল নিয়ে হাজির হলো। তারাও গোসল করবে। সাফওয়ান চৌধুরী ধমকালেও শুনলো না। তারা বাবার হাত ধরে পুকুরে নেমে পড়লো। অর্ক তখন সিঁড়িতে বসে পানি নিয়ে রং ধরছিল। তখন শুদ্ধ এক ধাক্কায় তাকে পুকুরে ফেলে অর্কের জায়গায় আরাম করে বসলো। বলল, আসসালামু আলাইকুম নতুন জামাই, দিনকাল ভালো তো? আচমকা ধাক্কায় নাকে মুখে পানি ঢুকে কাশতে শুরু করেছে অর্ক। তার অবস্থা দেখে হাসতে লাগলো বাকিরা। শারাফাত চৌধুরী বাকিদের দিকে শ্যাম্পুর বোতল ছুড়ে দিলেন। তারপর আগে সায়নের গায়ের রং ধুয়ে শ্যাম্পু দিয়ে দিলেন। গায়ের রং না শুকনো আবির গুলিয়ে রং করেছে, যার কারণে তুলতে বেগ পেতে হলো না। উনি খুব যত্ন করে রং তুলে দিচ্ছিলেন দেখে সায়ন তাকালো শুদ্ধের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো, ঠোঁটে মুচকি হাসি। বাকিরা মুখে কিছু না বললেও মুগ্ধ হয়ে দেখলো সেই দৃশ্য। সায়নের হয়ে গেলে শারাফাত চৌধুরী এবার এলেন শুদ্ধর কাছে, যেটা একদমই আশা করেনি শুদ্ধ। উনি শার্ট খুলতে ইশারা করলে শুদ্ধ বিনা বাক্যে খুলে ফেললো। একইভাবে তার গায়ের রং তুলে মাথায় শ্যাম্পু করিয়ে দিলেন। তারপর বাবা ছেলে একই সাথে পুকুরের পানিতে নেমে পড়লেন। বাকিরা পুরো পুকুর সাঁতরে বেড়ালেও শুদ্ধ আগে উঠে মাথা মুছতে শুরু করলো। তার শরীর চুলকাতে শুরু করেছে। তাকে দেখে সায়নও উঠে এলো। বাকিরাও উঠে পরনের পোশাক ধুয়ে কোমরে তোয়ালে পেঁচিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো। তারা যাচ্ছে সাম্য আগেই বাড়ির ভেতর জানাতে বাড়ির মেয়ে বউরা সেখান থেকে সরে গেল। ওনারা জানেন বুঝার পর ছেলেরা মা চাচিদের সামনে একেবারে খালি গায়ে যায় না। স্বর্ণের কথা ভেবে নিচের একটা রুমে থাকছে সায়ন। সায়ন তার রুমে গেল, রুবাব গেল তার রুমে। শুদ্ধ বন্ধুদের নিয়ে উপরে গিয়ে দেখলো তার রুমে তালা ঝুলানো। আবার কতক্ষণ চেঁচামেচি করে চাবি চাইলেও সায়ন দিল না। এরা যে আজ কি শুরু করেছে এসব করতে করতে দুপুরের আজান পড়ে গেল। অর্ক মাঝে মাঝে এখানে আসে বিধায় তার কিছু পোশাক এখানে রয়ে গেছে, কিন্তু বাকিদের সেই চিন্তা অবশ্য করতে হলো না। গতকাল রাতেই বাড়ি ফেরার পথে গাড়িতে থাকা সবাইকে শপিং করিয়ে দিয়েছে সায়ন। বাদ যায়নি শুদ্ধর বন্ধুরাও, কারণ তার বোন বাড়ি ফিরছে। শুদ্ধর রুম এখনো তালাবদ্ধ, তাই শীতলের আগের রুমে শুদ্ধ, হাসান, কামরান, স্যান্ডি, অর্ক আর আজম শুয়ে বসেছিল। বাকিরা রুমে গেছে পোশাক পরিবর্তন করতে। বাড়ি ফেরার পর থেকে শুদ্ধ শীতলের দেখা পায়নি, আসেওনি একবার এদিকে। কোনো এক ছুতোয় কি আসা যায় না? তা আসবে কেন? কেবল তো শুরু হলো তার প্রতি অবহেলা। এখন 14 গোষ্ঠীকে সময় দিতে পারলেও তাকে নজরে পড়বে না। ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি। একবার শুধু হাতের কাছে পাক, একটু পরে গলা ফাটিয়ে চিৎকার করতে করতে সাম্য খেতে ডাকতে এলো। আগত একে একে তারা নিচে গেল। এতক্ষণে শীতলের দেখা পেল শুদ্ধ। সোনালি পাড়ের লাল টুকটুকে সুতির শাড়ি পরে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। ভেজা চুলগুলো আধা কোপা করে রাখা। শখ ঐশ্বর্য স্বর্ণের পরনেও শাড়ি, তবে সবার কালার ভিন্ন। একবার চোখাচোখিও হলো। বরকে দূরে রেখে বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। এটাকে শায়েস্তা করা ফরজ হয়ে গেছে। ছেলেরা আগে খেতে বসলো। কতদিন পর খাবার টেবিল ভরে উঠলো। নানান পদের খাবারে মোমো করছে। হই হই করতে করতে বেশ তৃপ্তি নিয়ে খেয়েও উঠলো। নানান পদের খাবার তো 3 বেলাতে রান্না হয়, কিন্তু খাওয়ার আনন্দটুকু কারো মধ্যে দেখা যায় না। এত হইচই হয় না। অবশেষে বাড়ি স্বাভাবিক হচ্ছে, সুখ ফিরছে, আনন্দটাও ফিরছে। এবার কারো নজর না লাগুক। ছেলেরা খেয়ে গেস্ট রুমে চলে গেলে বাড়ির মেয়ে বউরা একসাথে খেতে বসলো কতদিন পর। শীতল খাবারে হাতও ছোয়ালো না। সিমিনের হাতে পেট পুড়ে খেলো। আজ অনেক ভাত খেয়েছে। খেয়ে নাকি সোজা হয়ে দাঁড়াতে পারছে না। দাঁড়ালে নাকি মনে হচ্ছে পেট খুলে যাবে। তাই সে কোমরে হাত রেখে মিটিমিটি হাসতে হাসতে ধীরে ধীরে হাঁটছে। এবার আর কারো বুঝতে বাকি রইল না শীতল আসলে স্বর্ণকে পচাচ্ছে। স্বর্ণ হাসছে, হাসতে হাসতে কেন যেন চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। শুধু কি স্বর্ণ, বাকিরাও খিলখিল করে হাসছে। শারাফাত চৌধুরী যেতে যেতে শুনলেন সেই হাসির শব্দ। ওনার বাগানের একটা ফুল ঝরে গেলেও বাকি ফুলরা নতুন করে বাগানে সৌরভ ছড়াচ্ছে, সুখ বিলাচ্ছে। ওনার ঠোঁটেও মৃদু হাসি ফুটে উঠল। দুপুরের খাবার খেয়ে গায়ে পাঞ্জাবি জড়িয়ে বাগানের দিকে তাকাতে তাকাতে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে শাহাদাত চৌধুরীর কবরের পাশে চুপ করে বসে রইলেন। মুখে কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। রোজ আসেন আর এভাবে বসে থাকেন। ওদিকে ছেলেদের খাওয়াও নাকি বেশি হয়ে গেছে, তাই হাত পা ছড়িয়ে বসে আছে। শুদ্ধ পুনরায় রুমের চাবি চাইলো, কিন্তু সায়ন গুরুত্বই দিল না। রুমের চাবি দিচ্ছে না, আবার ব্যাঙাচিকেও কাছে পাচ্ছে না। এবার তার মেজাজ চড়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে ফোন স্ক্রল করতে লাগলো। তখন রুবাব বলল বিকেলে বাড়ির সবাইকে নিয়ে মেলায় যাবে। অর্ক জানালো তার শালিকা বাড়ি ফেরার আনন্দে সে বাইরে ডিনার করাবে। স্যান্ডি কামরানের দিকে একবার তাকিয়ে শুদ্ধর দিকে একটা সাদা খাম এগিয়ে দিল। ইশারায় সেটা দেখতে বললে শুদ্ধ নিয়ে খুললো। নরওয়ের হানিমুন প্যাকেজ, তাও 15 দিনে। সে কিছু বলার আগে হাসান শুদ্ধর কাজ চাপড়ে বলল, ঘুরে আয়, ঘোরাঘুরি করলে মাইন্ড ফ্রেশ হয়। এবার নিজেদেরও একটু সময় দে। ভালোবেসে দিয়েছি, এই নিয়ে বাড়তি একটু শব্দ করবি না। হঠাৎ হানিমুন প্যাকেজ কেন? এই কথা শুনে কামরান শুদ্ধকে ধাক্কা দিয়ে বিছানায় ফেললো। তারপর তার ঠোঁটে আঙ্গুল বুলিয়ে আবেদনময়ী সুরে বলার চেষ্টা করলো। তার বিকজ ইউ লাভ ইউ জান। কাণ্ডে বাকিরা একযোগে উচ্চ শব্দে হেসে উঠল।
পুরুষালী হাসির ঝংকারে রুমের দেওয়াল প্রতিধ্বনিত হতে লাগলো। শুদ্ধ কামরানকে লাথি মেরে সরিয়ে উঠে বসলো। এরকম হারামি বন্ধু থাকলে শত্রুর দরকার হবে না। তারপর সে বলল, কিছুদিন বাড়িতে থাকুক, তারপর কোথাও যেতে চাচ্ছিলাম। বুঝি তো বন্ধু, এজন্যই তো 1 সপ্তাহ পরের টিকিট বুক করেছি। বাহ, তোরা তো বুদ্ধি হলো কিভাবে? বউয়ের মা রেগুলার খাচ্ছিস নাকি? ওই আর কি। হাসান দীর্ঘশ্বাস ফেলতেই বাকিরা পুনরায় হাসতে লাগলো। এত গল্প কথার মাঝে সায়ন বেরিয়ে এলো। তারপর প্রায় 20 মিনিট পর ফিরে এসে শুদ্ধকে বলল, এই ভাই, শীতল কোথায়? সারা বাড়ি খুঁজেও পেলাম না তো। ছোট আমার রুমে দেখেছো? রুম, ছাদ, বাগান কোথাও নেই সে। কোথায় গেল মেয়েটা? উঠ, চল দেখ তো একটু। আমি পা নিয়ে জোরে হাঁটতেও পারছি না। ভাইয়া মজা করো না, এইসব নিয়ে মজা ভালো লাগে না। মজা না, সত্যি বলছি ভাই। সায়নের মুখ দেখে মনেও হচ্ছে না মজা করছে, তাই শুদ্ধ সহ বাকিরাও উঠে দাঁড়িয়েছে। শুদ্ধ দ্রুত পায়ে বেরিয়ে গেলে বাকিরাও যেতে চাইলো, কিন্তু সায়ন যেতে দিল না, বরং রুমের দরজা আটকে আরাম করে বিছানায় শুলো। তাকে শুতে দেখে আজম অবাক হয়ে বলল, না, যার বউ সে খুঁজুকা, বউ যার প্যারা তার। এই কথা শুনে বাকিরা মুখ চাওয়াচাই করে হেসে ফেলল। সায়ন কুল মানে নিশ্চয়ই কাহিনী আছে। ওদিকে শুদ্ধ ছাদ বাগান বাড়ির প্রতিটা আনাচে কানাচে খুঁজে না পেয়ে বড় গেটের কাছে গেল। দারোয়ানকে জিজ্ঞাসা করে জানলো বাড়ির কেউ বের হয়নি, তাহলে গেল কোথায়? বাড়িতে আসতে না আসতে টেনশন দেওয়া শুরু। চেলাকাঠের মার পড়েনি বহুদিন, গাছে উঠে বসে নাই তো সে, এবার গেল পেয়ারা গাছতলায়। ভালো করে খুঁজলো কিন্তু সেখানেও নেই। তবে গেল কোথায়? তার পছন্দের জায়গা বলতে বাগান, ছাদ, নয়তো রুম। তার রুমের কথা মনে পড়তে সে আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। দ্রুত সিঁড়ি পেরিয়ে রুমের সামনে গিয়ে দেখে লক খোলা। রুমের মধ্যে ঢুকেও কাউকে পেল না, তবে কিছু ফুল, ফেরি লাইট আর সুগন্ধি ক্যান্ডেল দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো রুম। সে রুমে দৃষ্টি বোলাতে হঠাৎ দরজার পেছন থেকে কেউ বলে উঠল, শুভ জন্মদিন আমার শেহজাদা। হঠাৎ চেনা কণ্ঠস্বর শুনে তড়িৎ পেছনে তাকালো শুদ্ধ। তার সামনে শীতল দাঁড়িয়ে আছে, পরনে লাল রঙের শাড়ি, কোমর সমান লম্বা খোলা চুল, চোখে কাজলের টান আর ঠোঁটে ভুবন ভোলানো মিষ্টি হাসি। হাত কান গলায় লেটেস্ট মডেলের সাধারণ কিছু গয়না, তবে নজর আটকালো তার দেওয়া কোমর বন্ধনীতে। হাতে লাভ শেপের রেড ভেলভেট কেক। রুমের হালকা হলদেটে আলোয় ভীষণই আদুরে দেখাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর এমন মোহিনী রূপে দেখছে তাকে। শুদ্ধ অনড় হয়ে তাকিয়ে রইল, দৃষ্টি গাঢ় হলো, কথারা পথ হারালো, বুকের ধুকপুকানি বেড়ে গেল। আচ্ছা, কি সম্বোধনে ডাকলো তাকে? শেহজাদা, আমার শেহজাদা? বাহ, একেবারে রাজকীয় সম্বোধন। এসব কোথায় থেকে শিখে এসেছে? হ্যাঁ, আজ 14 এপ্রিল তার শুভ জন্মদিন। বছরের শুরুতেই পৃথিবীতে এসেছিল সে। এই দিনটির কথা প্রতিবারই ইচ্ছে করে ভুলে যায়, যাতে প্রিয়জনরা তাকে মনে করিয়ে দেয়, কিন্তু এবার সত্যি ভুলে গিয়েছিল। তাছাড়া কেউ মনে করিয়ে দেয়নি। বিশেষ কাউকে দিয়ে বিশেষভাবে শুভেচ্ছা শোনাবে বলি কি এত আয়োজন? তাই সব কার পরিকল্পনা? নিশ্চয়ই সায়নের। শুদ্ধ আর ভাবতে পারলো না, দৃষ্টিও সরালো না, মাদক চাহনিতে তাকিয়ে রইল। মনে পড়ে গেল সমুদ্র নিয়ে বাগানে বলা সেই কথাগুলো। তখন একটা কথা দিয়ে অনেক কিছু বুঝিয়েছে শীতল। কি আশ্চর্য তাই না, যে মেয়েটা একদিন ভালোবাসা শেখানোর আবদার করেছিল মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে, তার সামনে দাঁড়িয়েছিল আজ সে সত্যিকারের ভালোবাসা বুঝতে শিখেছে, চিনতে শিখেছে, ভালো মন্দের তারতম্য ধরতে পেরেছে। তার বিশুদ্ধ পুরুষের খুব গোপনে লুকানো ভালোবাসার নাগাল পেয়েছে। আর আফসোস নেই, এইটুকুই যথেষ্ট। তবে বুকটা ভার হয়ে আছে, তীব্র ছটফটানিতে ভীষণ অস্থির লাগছে। অবুঝ মন বারবার মনে করিয়ে দিচ্ছে, কখন বুকের জ্বালা কমাবি? তাকে একটু বুকে টেনে নিবি না? অনেক তো হয়েছে, এবার ধৈর্যের বাঁধ ভেঙে ফেল, সীমাবদ্ধতা ভুলে যা, মাত্রাকে যাত্রা করে তার মাঝে হারিয়ে যা। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙতে চাইলে সকালে বাইক থামিয়ে জড়িয়ে ধরতে পারত, কিন্তু তাতে তার মন ভরত না, বুকের জ্বালা জুড়াতো না, বরং তৃষ্ণা আরও বাড়ত। কিন্তু এখন দগ্ধ বুকে শান্তি নামানো বড্ড প্রয়োজন। শীতলকে এই বেশে এই রূপে দেখে ধৈর্যের বাঁধটুকু নিমিশে গুড়িয়ে গেল, তাই নিজেকেও সামলানোর চেষ্টা করলো না। শুধু শীতলের দিকে তাকিয়ে তার এক হাত বুকের বাঁ পাশে রেখে বলল, এখানে ভীষণ ব্যথা। কথাখানা শুধু বলতেই দেরি, তবে কেক রেখে ছুটে আসতে দেরি হলো না শীতলের। পিঠে আছড়ে পড়া উত্তাল ঢেউয়ের মতো সে ঝাঁপিয়ে পড়ল শুদ্ধর প্রশস্ত বুকে। আচমকা এমন ধাক্কায় শুদ্ধ এক কদম পিছিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে দুই হাতের শক্ত বাঁধনে বুকের সঙ্গে মিশিয়ে নিল। এতদিন পর, এত বিনিদ্র রজনীর পর, এত অপেক্ষার পর শীতল প্রিয় পুরুষের বুকে ঠাঁই পেয়ে হাসল না, বরং তার গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। ভীষণ করুণ শোনালো কান্না। সে শুদ্ধর বুকের ভেতর ঢুকে যেতে চাইল, কিন্তু পারল না। তারও শক্ত বাঁধনে শুদ্ধর গলা জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতেই বলল, খুব পুড়িয়েছি না, আর দূরে যাব না, আর কষ্ট দিব না, আমি সরি, খুব সরি। শুদ্ধ জবাব দিল না। জবাব দেওয়ার অবস্থায় কি আছে সে শুধু শীতলকে নিজের বুকের সঙ্গে আরো জোরে চেপে ধরল, যেন দুই দেহের মাঝে এক চুল দূরত্ব না থাকে।
তবে শুদ্ধ কিছু বলছে না দেখে শীতল পুনরায় ব্যাকুল স্বরে কাঁদতে কাঁদতে বলল, আমার বুকেও ভীষণ ব্যথা, আমারও খুব কষ্ট হয়। আমি আরেকটা বার মা হতে চাই, আমি শূন্যকোর পূরণ করতে চাই। কথাটা শেষ হতেই শীতল টের পেল ওর কাঁধটা ভিজে যাচ্ছে। ওর কান্না আচমকা থেমে গেল। শুদ্ধ চওড়া পিঠ মৃদুভাবে কেঁপে উঠছে। বুঝতে বাকি রইল না শুদ্ধর তপ্ত অশ্রুতে কাঁধ ভিজে যাচ্ছে। যে মানুষটা তো ঝড়ঝাপটার পরও শক্ত ছিল সে অবোধ শিশুর মতো ফুপিয়ে কাঁদছে। তার মানে এই বুকেও সন্তান হারানোর ক্ষত জমেছিল, সন্তানের জন্য কষ্ট পাচ্ছিল। শীতল এবার নিজেকে ছাড়িয়ে নিতে গেলে শুদ্ধর বাঁধন আটসাট হলো। এতদিন ধরে বুকে জমা কষ্টগুলো কান্না হয়ে ঝরে পড়তে লাগলো। খানিক বাদে নিজেকে একটু সামলেও নিল। তারপর শীতলকে বুক থেকে একটু সরিয়ে দুহাতে ওর মুখটা তুলে ধরলো। শীতল তখনও ফোপাচ্ছে, বোচা নাকটা লাল হয়ে গেছে। সে যত্ন করে তার চোখ মুছে দিতে দিতে বলল, হবে, সব হবে, কিন্তু তার আগে তোকে সুস্থ হতে হবে। আমি সুস্থই আছি। হুম, এভাবে না, পুরোপুরি সুস্থ হতে হবে। বেশি বেশি করে খেয়ে দুর্বলতা কাটাতে হবে, শরীরে পর্যাপ্ত রক্ত তৈরি করতে হবে। তাছাড়া একবার ইকটোপিক প্রেগনেন্সি হলে বারবার হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তার দেখে পরামর্শ নিয়ে তারপর বেবি দেখার প্ল্যান করব। তাহলে কালই ডক্টরের কাছে যাই। শুদ্ধ একটু হাসলো। শীতলের কপালের মাঝখানে আদর রেখে বলল, আগে ঠিকমতো খাওয়াতে কর। শরীরের যে হাল, ডাক্তার দেখলে দুজনকে ধরে পেটাবে। বাল্য বিবাহের দায়ে একবার জরিমানা খেয়েছি, এবার ডাক্তার না কেস খাওয়ায়। জরিমানার কথা শুনে শীতল হেসে ফেলল। কেন জানি জরিমানার কথা মনে পড়লে দুনিয়া কাঁপিয়ে হাসতে ইচ্ছা করে তার। ভাগ্যিস জরিমানা হয়েছিল, না হলে বৃদ্ধ বয়সে এই নিয়ে ঝগড়ার একটা টপিক কম হয়ে যেত। তাকে হাসতে দেখে শুদ্ধ সুন্দর করে বুঝিয়ে আবারও পড়ল, বাড়িতে দুটো বেবি আছে, ওরা আসুক, রুবাবটাও চলে যাবে। ঐশ্বর্য একা হাতে সব সামলে নিতে পারবে না। আমার ছাড়া ওর আর কি আছে বল? ওই পুচকে দুটো আস্তে আস্তে ও নিজেকে প্রস্তুত করে ফেলবে। কি কি বুঝতে পারলাম? শীতল শুদ্ধর বুকে কপাল ঠেকালো। সবই তো বোঝে, কিন্তু মন তো মানে না। বিশেষ করে ছোট্ট কবরখানা দেখার পর বুকটা আরো শূন্য লাগছে। তাই নিচু স্বরে বলল, সন্তান যে বাবা মায়ের কাছে এতটা দামি তা আগে বুঝিনি। এখন সদ্য সন্তান হারিয়েছে তো, তাই স্বার্থপরের হয়ে শুধু নিজের কথা ভাবতে ইচ্ছে করছে। কথাটা শুনে শুদ্ধর বুকটা মুচড়ে উঠল। সে আর কিছু না বলে শীতলকে বুকে টেনে নিল। ওভাবে কতক্ষণ দাঁড়িয়ে রইল হিসাব নেই। সময় জ্ঞান আজ স্তব্ধ হয়ে থাক। অনেকক্ষণ পর শীতল নিজেকে মুক্ত করে কেকটা শুদ্ধর সামনে নিয়ে এলো। শুদ্ধ শীতলকে টেনে নিজের কোলেই বসিয়ে নিল। দুজনে মিলে একসাথে কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল। খাওয়া শেষে শুদ্ধ শীতলের কাঁধে থুতনি রেখে চোখ বুঝলো, ফিসফিস করে বলল, সেই ঘটনা দুপুরে মন ভরে ঘুমিয়েছিলাম, তারপর ঘুম ছুটি নিয়েছে। কতদিন তোকে বুকে জড়িয়ে ঘুমাই না, এখন একটু ঘুমাই। এই কথা শুনে শীতল বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। শুদ্ধ আর কাল বিলম্ব না করে তার কোমর জড়িয়ে কোলে মাথা রাখলো। অদ্ভুত এক প্রশান্তিতে চোখের পাতা আপনা আপনি বুঝে এলো। শীতল শুদ্ধর চুলে আঙ্গুল ডুবিয়ে বিলি কাটতে লাগলো। চুল কেটেছে যেভাবে ধরাও যাচ্ছে না, তবে চুল কাটলে দেখতে ভীষণ ভালো লাগে। বারবার তাকাতে ইচ্ছে করছে। নিজের মনের ভাবনায় নিজেরই হাসি পেল। সে একবার মাথায় চুল টানতে লাগলো, কিছুক্ষণ কপাল মালিশ করলো, কখনো বা তার কাঠ টিপে দিল। শুদ্ধ ঘুমিয়ে গেছে। বিগত কয়েকটা মাস নির্ঘুম রাত কেটেছে তার। একটুখানি চোখ বুঝলে আতঙ্কে বুক কেঁপে উঠত। সব মিলিয়ে এই ঘুমটুকু বড্ড প্রয়োজন ছিল। অনেক দৌড়েছে, অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। এবার থামা দরকার। তাছাড়া গত রাতেও ঘুমায়নি, জন্য বোধহয় শান্তিতে ঘুমিয়ে পড়েছে। শীতল অপলক ঘুমন্ত শুদ্ধর দিকে তাকিয়ে রইল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না বাড়িতে ফিরে এসেছে। বিশ্বাস হচ্ছে না বারবার শুদ্ধকে ছুঁতে পারছে। এই ছোঁয়াটুকুর জন্যে কত কেঁদেছে, ছটফট করেছে। শুদ্ধর নিঃশ্বাস পেটে বাড়ি খাচ্ছে। একটু সুরসুরি লাগছে যদিও, কিন্তু নড়লেই যদি ঘুম ভেঙে যায়। তাই সেভাবেই বসে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে গেল। বাইরে তখন বেলা ডুবে গেছে। মাগরিবের আজানের পর শুদ্ধর ঘুমটা ভাঙলো। চোখ খুলে দেখে রুমটা অন্ধকার হয়েছে। উঠে লাইট জ্বালিয়ে শীতলকে সুন্দর করে শুইয়ে দিল। সময় দেখে তড়িঘড়ি অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। মসজিদে যাওয়ার মতো সময় নেই। সালাম ফিরিয়ে দেখে শীতল তার দিকেই তাকিয়ে আছে। চোখে মুগ্ধতার চাহনি। সে কিছু বলল না, একেবারে মোনাজাত সেরে বলল, নামাজ না পড়লে বউ পিটানো যাইস। কাল থেকে পড়বো। এবার থেকে মুখে আর বলবো না। তবে কি মারবেন? কি দিয়ে? যেটাতে আপনি ঠান্ডা, মেহগুনের চিলাকাঠ খুব লাগে, লাগার জন্যই মারি। এই কথা বলে জায়নামাজ গুছাতেই সাম্য এসে দৌড়ে রুমে প্রবেশ করলো। হড়বড় করে বলল, সদ্য ভাই, সায়ন ভাই পড়ে গিয়ে পা মচকে গেছে, জলদি। সাম্য কথা শেষ করার আগে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেছে। তার পিছু শীতল আর সাম্য দৌড়ালো। সায়ন সত্যি সত্যি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। আজ অনেক ছুটাছুটি করে এমনিতেই পা ব্যথা করছিল, কিন্তু এই কথা যদি স্বর্ণ বা শুদ্ধ জানে তাকে শুলে চড়াবে। তাই লুকিয়ে পেন কিলার খাওয়ার জন্য ড্রয়িং রুমে এসেছিল, কিন্তু পায়ের নিচে পানি একদমই খেয়াল করেনি।
সৃজন পানি ঢালতে গিয়ে ফেলে দিয়েছে, মা বকবে বলে পালিয়েছে। সেই পানিতে পা দিতে সায়ন চিৎপটাং, খুব ব্যথা পেয়েছে ছেলেটা, চোখ মুখ কুচকে নিয়েছে, না চাইতেও ঝরঝর করে অশ্রু ঝরে গেছে। শুদ্ধ এসে টেনে তুলে সোফায় বসালো, পা সোজা করতে পারছে না সায়ন। স্বর্ণ দ্রুত বরফ এনে ডলতে গেলে শুদ্ধ বলল, আমাকে দে। শীতল আরেক টুকরো বরফ নিয়ে ডলতে লাগলো। শুদ্ধ ব্যথা স্থানে বরফ ডলতে গিয়ে খেয়াল করলো ক্ষত স্থানে সেলাই লাল হয়ে আছে, গায়ে প্রচুর জ্বর। জ্বর কখন এলো? কত করে বলল দৌড়ঝাঁপ না করতে, কিন্তু শুনলে তো সময়ের সঙ্গে সঙ্গে জ্বরটা বাড়ালো। অগত্যা ডাক্তারের কাছে যেতেই হলো। ডাক্তার সেলাইগুলো টিপে দেখতে সায়ন চেঁচিয়ে উঠলো, কোনো মতে গালি আটকালো। কিন্তু ডাক্তারের কান বরাবর ঘুষি বসিয়ে বলতে ইচ্ছা করলো, হারামজাদা, এটা তোর বউয়ের শরীর না পেশেন্টের পা, আস্তে টিপ। এদিকে তার ক্ষত থেকে গলগল করে পুঁজ বের হচ্ছে, অর্থাৎ ইনফেকশন হয়েছে। কিন্তু শুকনো ক্ষততে ইনফেকশন কিভাবে? আজ না হয় পুকুরে গোসল করেছে, কিন্তু একদিনে তো হওয়ার কথা না। সায়ন এবার নিজে স্বীকার করলো মনের ভুলে মিষ্টি খেয়েছিল। সে আর কদিন ধরে ভীষণ চুলকাচ্ছিল। ডাক্তার ড্রেসিং করতে লাগলেন। সায়ন সমানে চেঁচাচ্ছে, শুদ্ধকে বলছে ডাক্তারকে থামাতে, কিন্তু শুদ্ধ তা না করে ভাইকে জড়িয়ে ধরে রাখলো। ডাক্তার সময় নিয়ে ড্রেসিং করলেন। 2 পায়ের ব্যথায় ধাপ ফেলা দেয়। অতঃপর নতুন মেডিসিন কিনে বাড়ি ফিরল তারা। ঘড়িতে তখন 10টা। সিতারা ছেলেকে খাইয়ে একে একে ওষুধ খাইয়ে দিলেন। সায়ন ধীরে ধীরে শুলো। তাকে রেস্ট করতে দিয়ে সবাই চলে গেল। শুদ্ধ যাওয়ার জন্য পা বাড়াবে, সায়ন বলল, আমি তোকে বড্ড জ্বালাই, তাই না ভাই? দিন দিন বোঝা হয়ে যাচ্ছি। শুদ্ধ শান্ত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, বলল, ঘাটে বুদ্ধি থাকলে অন্তত এইটুকু বুঝতে, ভাই কখনো ভাইয়ার বোঝা হয় না। যতদিন বেঁচে আছি আমার আপনজন আমার বোঝা হবে না। ফোন হাতের কাছেই আছে, প্রয়োজন হলে কল দিও। এই কথা বলে শুদ্ধ চলে গেল। সায়ন জানালার দিকে তাকিয়ে চাঁদটাকে দেখে হাসলো। চাঁদ একা, চাঁদের কেউ নেই, তার আছে। নিজের প্রশ্নে নিজেই থমকে গেল সে। তারপর চাঁদকে মধ্যমা আঙ্গুল দেখিয়ে বলল, সায়ন তোর মতো একা না রে, সায়নের একটা সুপার হিরো ভাই। রাত তখন 11টা। খাওয়ার পর্ব সেরে রুমে এলো শুদ্ধ। শীতল তার সাজগোজের জিনিস ঘাটাঘাটি করছে। রুম জুড়ে শুদ্ধের পারফিউমের সুগন্ধ মম করছে। সে যে সেগুলোতেও হাত দিয়েছে বুঝতে বাকি রইল না। শুদ্ধ ফ্রেশ হয়ে এসে ফোনে কিছুক্ষণ কথা বলল, ল্যাপটপে কী সব কাজ করলো। তারপর শীতলকে কাছে রেখে স্কাই ডাইভিং এর ভিডিও দেখালো, বলল, আগামী সপ্তাহে দেশের বাইরে যাব, শপিং যা করার করে নিস। আমিও যাব। হুম। কোন দেশ? নরওয়ে। কি? নরওয়ে থেকে সোজা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কেন? ওখানে স্কাই ড্রাইভিং বেশি মজা। স্কাই ড্রাইভিং? না না, আমি এসব করবো না। এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, আমাকে দিয়ে হবেও না। এমনিতেও আমার প্রেশার লো। তার কথা শুনে শুদ্ধ হাসলো। তাকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর তার মসৃণ কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, বেল্ট দিয়ে আমার বুকের সাথে বেঁধে রাখবো, আমার বুকে থাকতেও ভয়। শীতল জবাব দিল না, বরং পিঠটা হেলিয়ে মাথা রাখলো শুদ্ধর বুকে। শুদ্ধ জবাব পেয়ে গেল। তখন শীতল বলল, কিন্তু আপনাকে চাপলে তো স্কাই ড্রাইভিং করতে পারবো না। কেন? কারণ আমি সিঙ্গেল। শুদ্ধ মাথা ঝাঁকিয়ে তার মুখের দিকে তাকালো। তারপর শীতলের কাঁধে দাঁত বসিয়ে বলল, আমিও সিঙ্গেল। এই কথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। তাদের হাসিতে শুকরাও যেন তালে তাল নৃত্য করতে লাগলো। চাঁদটাও মিটি মিটি হাসলো। ভালোবাসা জিনিসটাই কি অদ্ভুত সুন্দর, তাই না? এত কষ্ট, এত দহনের পরও মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা খুঁজে। আসলে মানুষ মূলত সুখের কাঙাল, যেখানেই সুখ সেখানেই ছুটে যেতে চায়। অথচ এইটুকু অনেকের ভাগ্যে জোটে না, জীবনের সেই সুযোগই দেয় না। চৈত্রের খরার মতো পুড়তে পুড়তে যায় তাদের জীবন। যদিও চৈত্রের আরেক রূপের সঙ্গে জীবনের অনেক মিল। যেমন চৈত্রের রূপ বদলায়, রং বদলায়, খরায় নামে মনের সুখ পোড়ায়। মূলত চৈত্র আসে পুড়িয়ে ছারখার করে শেষ মুহূর্ত সৃষ্টির আশ্বাস দিতে। যদিও ঝড়ঝাপটার পর তাদের জীবনে চৈত্রটা বিদায় নিয়েছে, তবে কেড়েও নিয়েছে অনেক কিছু। যা গেছে তা হয়তো ফিরেও পাবে না, কিন্তু নতুন করে সূচনা করবে না। এক পৃথিবী সমান ভালোবাসা নিয়ে আবার স্বপ্ন বুনবে, একসাথে বাঁচবে, হাসবে, একে অপরের শক্তি হয়ে শেষ চৈত্রের ঘ্রাণের মতো মিষ্টি সুবাস ছড়াবে।